আমরা আজকের ক্লাসটা এখনই শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা বায়োলজির যত বেসিক টপিক আছে তাদের মধ্যে একটা খুব কমন বেসিক, সেটা হচ্ছে ভ্রূণীয় স্তর বা জার্ম লেয়ার। তোমরা অনেকেই পড়ার সময় হয়তো লক্ষ্য করে দেখবে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণীয় স্তর, ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিভ্রূণীয় স্তর বিশিষ্ট প্রাণী রয়েছে। তো এই যে ডিপ্লোব্লাস্ট বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী, এগুলো বলতে আসলে আমরা কি বুঝি, আমরা এখন সেই জিনিসটি একদম ছবি দিয়ে পরিষ্কার করে আলোচনা করার চেষ্টা করব। তোমরা বইতে যারা পড়ে এসেছো অনেকেই সুন্দর একটা ছবির অভাবে হয়তো এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারোনি। আসো একটু তাকিয়ে দেখি। ভ্রূণীয় স্তর বোঝার জন্য আগে তুমি একটু নিজের দিকে তাকাতে হবে। নিজেকে দেখো, আমি বলবো নিজেকে একটু দেখতে হবে। তুমি আসলে কয়েকটা লেয়ারে লেয়ারে তৈরি হয়েছো। একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখো, তোমার মাঝখানে তিনটি লেয়ার আছে। একটা হচ্ছে তোমার বাইরের যে ত্বক রয়েছে, সেই ত্বকটা, ত্বকের ভেতরে আছে কতগুলো মাংস এবং হাড়, বা যাকে আমরা শুদ্ধ বাংলায় বলি অস্থি, এবং তার ভেতরে আছে তোমার নাড়ি ভুঁড়ি, যেমন পাকস্থলী, এই ইত্যাদি ইত্যাদি অংশ। অর্থাৎ তোমার শরীরের মোট এই তিনটা, আমরা এদেরকে বলে থাকি লেয়ার বা স্তর। তোমার শরীরের ভিতরে তিনটা লেয়ার রয়েছে। তোমরা অনেকেই হয়তো এই তিনটা লেয়ারের নাম ইতোমধ্যে জানো। যারা জানো তারা কমেন্ট করে করে আমাকে এই ক্লাসটি এগিয়ে নিতে সহায়তা করবে। আমি এই তিনটা লেয়ারের নাম তোমাদেরকে একটু বলে দিই। এই তিনটি লেয়ারের নাম হচ্ছে এন্ডোডার্ম, এক্টোডার্ম এবং মেসোডার্ম। আমি আশা করি তোমরা সবাই এখানে লেখা দেখতে পাচ্ছ, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এটি হচ্ছে এই তিনটি লেয়ারের নাম। আমি তোমাদের কাছে একটু জানতে চাই, তোমরা নিজেদের শরীরের কমন সেন্সটাকে কাজে লাগিয়ে একটু বলবে, মাংস এবং অস্থি এটা কোন লেয়ার থেকে তৈরি হয়েছে? এক্টোডার্ম, মেসোডার্ম নাকি এন্ডোডার্ম? এই তিন লেয়ারের মধ্যে কোনটা থেকে মাংস এবং অস্থি তৈরি হয়? কমেন্টে তোমাদের অ্যান্সার দেখতে চাচ্ছি। মুশফিক ইসলাম জিজ্ঞেস করেছে, স্বামীর ভাইয়া ভালো আছেন কিনা? হ্যাঁ, অবশ্যই ভালো আছি, এবং তোমাদের ক্লাস নিতে পেরে আমার আরো ভালো লাগছে। তোমরা সবাই কমেন্ট করো। সো আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকেই জয়েন করছে। তোমাদের কাছে প্রশ্ন করেছি, মাংস এবং অস্থি এটা কোন লেয়ার থেকে তৈরি হয়? এক্টোডার্ম, মেসোডার্ম নাকি এন্ডোডার্ম? কারেক্ট অ্যান্সারের জন্য আমরা ওয়েট করছি। একটু কমন আইডিয়াকে যদি কাজে লাগাও তাহলেই তোমরা আসলে এটা পেরে যাবে। তোমার বডি তিনটা লেয়ারের কথা আমি কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি, অনেকে দিয়ে দিয়েছে। নির্বাক বালক, সে নামে নির্বাক হলেও সবাক একটি উত্তর দিয়ে দিয়েছে। তারেক আনসারি, তার অ্যান্সার কারেক্ট হয়েছে। অনিক সিনহার অ্যান্সার কারেক্ট, আশিকের অ্যান্সার কারেক্ট হয়েছে, এবং জন শাহরিয়ারও কারেক্ট অ্যান্সার দিয়েছে আমি দেখতে পাচ্ছি। সো এত এত কারেক্ট অ্যান্সার চলে এসেছে, এবং এটার অ্যান্সার হচ্ছে মেসোডার্ম। তোমরা সবাই এই ছবিটার দিকে লক্ষ্য করো। শরীরের সবচেয়ে বাহিরের স্তর, যেটাকে আমরা এখানে নীল রং দ্বারা চিহ্নিত করেছি, সবচেয়ে বাহিরের স্তর যেটাকে আমরা নীল রং দ্বারা চিহ্নিত করেছি, সেটাকে আমরা বলে থাকি এক্টোডার্ম। বাইরের নীল রং দ্বারা যেটা চিহ্নিত করা হয়েছে, এই এক্টোডার্ম থেকে তৈরি হয় ত্বক এবং আমাদের নার্ভ। মূলত এক্টোডার্ম থেকে তৈরি হয় আমাদের ত্বক, আবরণী, নাক, নখ, চুল। যে বাইরের জিনিসগুলো তুমি দেখতে পাও সেগুলো হচ্ছে, একটু ভুল বলেছি, হ্যাঁ এক্টোডার্ম, ঠিকই আছে, এক্টোডার্ম থেকে সেগুলো তৈরি হয়। একটো কথাটার মানে হচ্ছে বাহির, এন্ডো কথাটার মানে হচ্ছে ভিতর, আর মেসো কথাটার মানে হচ্ছে মধ্যে। তাহলে চিন্তা করো, একটা হচ্ছে বাহির, একটা হচ্ছে ভেতর, এবং একটা হচ্ছে মধ্যে। একটু চিন্তা করে দেখো, তোমার মাংসপেশি কি কোথায় আছে? তোমার মাংস এবং অস্থি আছে বাইরে ত্বক এবং ভেতরে পাকস্থলী, এদের ঠিক মাঝখানের লেয়ারে আছে মাংস এবং অস্থি। তাই এটার উত্তর হবে মেসোডার্ম। সো একটু লক্ষ্য করে দেখো, এক্টোডার্মে আছে ত্বক এবং নার্ভ, মেসোডার্মে আছে আমাদের মাংসপেশি এবং অস্থি। মেসোডার্ম এখানে এই যে কমলা রং দ্বারা এইখানটাতে চিহ্নিত করা হয়েছে, কমলা রং দ্বারা যে অংশটা চিহ্নিত করা সেটাই হচ্ছে মেসোডার্ম। আরেকটা অংশ রয়েছে প্রত্যেক জীবে, সেটা হচ্ছে এই ভেতরের অংশটুকু, যে এই জিনিসটাকে আমরা নাম দিয়েছি এন্ডোডার্ম বা ভেতরের অংশ। তোমরা কি কেউ বলতে পারবে মানুষের বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত এটা কোন
লেয়ার থেকে তৈরি হয়? প্রশ্ন হচ্ছে মানুষের নাড়ি ভুঁড়ি যেটাকে বলে থাকি, বৃহদান্ত্র ক্ষুদ্রান্তর পাকস্থলী থেকে তৈরি হয়। সবাই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে শুরু করো। আমি তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করছি। আমি ইতোমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অসংখ্য কমেন্ট করে ফেলেছো এবং অনেক অনেক হার্ট চিহ্ন দেখা যাচ্ছে। অবনীল আকিব সবার প্রথমে কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। হ্যাঁ, চিন্তা করবে তোমার পাকস্থলী নাড়ি ভুঁড়ি এটা কোন লেয়ারে আছে? সবচেয়ে ভেতরে, বডির ভেতরের দিকে আছে দেখে এটা হচ্ছে এন্ডোডার্মের অংশ। মনে রাখবে তোমার পাকস্থলী নাড়ি ভুঁড়ি এগুলো হচ্ছে এন্ডোডার্মের অংশ। তাহলে কোন অঙ্গ কোন লেয়ারের, এটার জন্য তোমরা কমন সেন্স কাজে লাগাবে। তুমি নিজের শরীরের দিকে তাকাবে। তোমাকে প্রশ্ন করা হলো যে পাকস্থলী, তোমার যকৃৎ, ফুসফুস এগুলো কোন দিকে আছে? একদম ভেতরের দিকে, তাই এটা হবে এন্ডোডার্ম। তার মানে মেসোডার্ম, আর সবচেয়ে বাইরে যেগুলো আছে সেটা হবে এক্টোডার্ম। এবার একটু লক্ষ্য করব, এতক্ষণ যে প্রাণীটাকে আমরা ব্যাখ্যা করলাম নিজের উদাহরণ দিয়ে, সেটাকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, বা আমরা বাংলায় একে যখন নাম দিতে চাই এই জিনিসটাকে আমরা বলে থাকি ত্রিস্তরী প্রাণী। আমরা এদেরকে বলা হয়ে থাকে ত্রিস্তরী প্রাণী। আমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা একটু আলোচনা করব ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, বা বাংলায় আমরা যাদেরকে বলে থাকি দ্বিস্তরী প্রাণী। একটু মনে রাখবে ট্রিপ্লোব্লাস্টিক আর ডিপ্লোব্লাস্টিকের পার্থক্যটা কোথায়। দ্বিস্তরী এবং ত্রিস্তরী, দ্বিস্তরী এবং ত্রিস্তরী এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই মেসোডার্মে, এই মেসোডার্মে। তাকিয়ে দেখো ডান দিকের ছবিতে একটা কমলা রঙের অংশ আছে যেটা বাঁ দিকে নেই। এই কমলা রঙের অংশটাই কিন্তু মেসোডার্ম। মনে রাখবে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলে নো মেসোডার্ম। তাই মনে রাখবে মাঝখানের যে লেয়ারটা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলে সেই লেয়ারটা থাকে না, অর্থাৎ এদের ত্বকের পরে মাংসপেশি, অস্থি এই জাতীয় কোনো ঝামেলার লেয়ার থাকে না। তারা ডিরেক্টলি এক্টোডার্ম এবং এন্ডোডার্মের কাছাকাছি অবস্থান করে। তবে একটু মনে রাখবে, তাকিয়ে দেখো এই যে বাইরের নীল, এই নীল অংশটা হচ্ছে আমাদের এক্টোডার্ম, এবং ভেতরের যে সবুজ যেটা হচ্ছে এন্ডোডার্ম। তার মাঝখানে একটা আকাশি লেয়ার দেখা যাচ্ছে, সরি আকাশি না, একটা ধূসর লেয়ার, একটা গ্রে লেয়ার দেখতে পাচ্ছ। তার মানে যদিও তাদের মেসোডার্ম নেই, তাদের এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে একটা এক্সট্রা লেয়ার থাকে। এই লেয়ারটাকে বলা হয় একটা নন লিভিং লেয়ার, বা আমরা বাংলায় বলে থাকি অকোষীয় স্তর। একে অকোষীয় স্তর বলা হয় কারণ এতে কোনো কোষ থাকে না। তোমাদের কাছে জানতে চাচ্ছি এই অকোষীয় স্তরের নাম কি? দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণীতে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে যে অকোষীয় লেয়ার থাকে, সেই অকোষীয় লেয়ারের নামটি আমি দেখতে চাই কেউ পারে কিনা। কারেক্ট অ্যান্সার চলে এসেছে। খান সৌমিক, মালিহা উলফাত, সালাউদ্দিন মাহমুদ, তোমাদের প্রত্যেকের অ্যান্সার কারেক্ট হচ্ছে। নাইন কারেক্ট অ্যান্সার দিচ্ছে, অনেক সিনহা আবারও কারেক্ট অ্যান্সার দিচ্ছে। মেসোগ্লিয়া, দেখো এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বেশ সুন্দর একটা প্রশ্ন হয়ে যেতে পারে। মেসোগ্লিয়া কি? মেসোগ্লিয়া হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলের অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানের লেয়ার। ট্রিপ্লোব্লাস্টিক আর ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর পার্থক্যটা কি? দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর পার্থক্য হচ্ছে শুধুমাত্র মেসোডার্ম, এই কমলা লেয়ারটা। মনে রাখো কোনো মেসোডার্ম থাকে না, মেসোডার্মের বদলে দ্বিস্তরীতে থাকে মেসোগ্লিয়া। এবং মনে রাখবে মেসোগ্লিয়াতে কোনো কোষ থাকে না। যেহেতু কোষ থাকে না তাই এটাকে আমরা একটা অকোষীয় মৃত লেয়ার বলতে পারি। তো আমরা একটা বায়োলজির বেশ কমন জিনিস শিখে গেলাম। তোমরা যারা এই জিনিসটা শিখে উপকৃত হচ্ছ তারা বন্ধুদের উপকার করার জন্য এই ক্লাসটিকে শেয়ার করতে পারো এবং কমেন্টে বন্ধুদেরকে ট্যাগ করে দিতে পারো, যাতে করে বন্ধুরাও এই সুন্দর লাইভ ক্লাসটিতে অংশ নিতে পারে। আমি আরো অনেক সুন্দর সুন্দর কোশ্চেনের অ্যান্সার দেখতে পাচ্ছি এবং যেগুলো আমরা পরে অ্যান্সার করতে পারবো। খান সৌমিকের একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। ভাইয়া মেসোগ্লিয়ার সাইটোপ্লাজম কি একই ধরনের? খান সৌমিক, সম্পূর্ণ এক রকমের না। সাইটোপ্লাজমে এক ধরনের তন্তুময় অংশ থাকে যেগুলোকে আমরা বলে থাকি সাইটোস্কেলেটন। মেসোগ্লিয়াতে সেই সাইটোস্কেলেটন থাকে, তবে সাইটোপ্লাজমের সব রকম বৈশিষ্ট্য মেসোগ্লিয়াতে থাকে না, তবে তারা কিছুটা কাছাকাছি অবস্থান করে আইডিয়াগত দিক থেকে। এবার আমরা আলোচনা করব আরেকটা বেশ ঝামেলার জিনিস, যেটার নাম হচ্ছে সিলোম। এই সিলোম নিয়ে অসংখ্য প্রশ্ন বিগত ভর্তি পরীক্ষাগুলোতে আসতে দেখা গেছে। আমি তোমাদের মধ্যে একটু জানতে চাই, তো আমাকে কমেন্টে জানা হতো যে
তোমাদের মধ্যে কতজন আগামী 21 ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ? ঢাকা তোমাদের মধ্যে কারা কারা কয় ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো আগামী 21 তারিখ আমাকে একটু কমেন্টে জানাবে, যাতে করে আমি এই ক্লাসটাকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিতে মতন করেও নিতে সমর্থ হই। তো তোমরা কমেন্ট করতে থাকো, আমি দেখতে পারবো। এবং সিলম সংক্রান্ত আমরা আলোচনাটা শুরু করি। সিলম জিনিসটা কি, সিলম জিনিসটা কি সেটা বোঝার জন্য এই ছবিটার দিকে তাকাতে হবে। এইখানে একটা ছবি আঁকা আছে, এই ছবিটার দিকে একটু তাকাবে। বাহিরের নীল অংশটা হচ্ছে আমাদের সেই পরিচিত একটোডার্ম, ভেতরের হলুদ অংশটা হচ্ছে আমাদের পরিচিত এন্ডোডার্ম। বাহিরের অংশটাকে বলে একটোডার্ম এবং ভেতরের অংশটাকে বলে এন্ডোডার্ম। তাহলে মাঝখানের এই লাল অংশটার নাম কি হবে তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। বাইরেরটা যদি একটোডার্ম হয়, ভেতরের হলুদটা যদি এন্ডোডার্ম হয়, তাহলে মাঝখানের এই লাল অংশটার নাম কি? এই লাল অংশটাকে কি নামে ডাকা উচিত আমি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি। মাঝখানের লাল অংশের নাম কি হওয়া উচিত সেটা তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি। তোমরা কারেক্ট অ্যান্সার দিতে পারবে বলে আমরা আশা করছি। এই মাত্র আমরা এই জিনিসটা পড়িয়েছি। অনেকে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ভর্তি পরীক্ষার্থী ছাড়া অনেকে প্রি টেস্ট পরীক্ষার্থী আমাদের এই ক্লাসে অংশ নিয়েছে। খুবই ভালো। আয়েশা আহমেদ কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। আয়েশা আহমেদের অ্যান্সার কারেক্ট হয়েছে, তারেক আনসারির অ্যান্সার কারেক্ট হয়েছে। এই মাঝখানের লেয়ার, লাল রঙের কালারের যে লেয়ারটি, সেই লেয়ারটির নাম হচ্ছে একটু আগে যেটা পড়ানো হলো মেসোডার্ম। আমি এই বানানগুলো ইংরেজিতে লিখছি, এর কারণ কি, তোমরা যারা ভবিষ্যৎ ডাক্তার হবে, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, বায়োলজির টার্মগুলোকে কোনোভাবেই বাংলায় শিখবে না, কারণ এই নামগুলোর কোনো বাংলা হয় না, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্মে। তো এগুলোকে ইংরেজি বানান জানা থাকলে ভালো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছে তারা বাংলা বানানটুকু লিখেও দেয় না, ডিরেক্টলি ইংরেজি বানান দিয়ে প্রশ্নটা করে থাকে। বাকি কথাগুলো বাংলায় থাকবে, শুধু নামগুলোকে ইংরেজিতে বলে থাকে। তো এই প্র্যাকটিসটা তোমাদের থাকা ভালো। একটু তাকিয়ে দেখো, মেসোডার্মের ভেতরে একটা ফাঁকা অংশ দেখা যাচ্ছে। এই যে মেসোডার্ম, সেটা দুই লেয়ারে অবস্থান করছে। এরকম বাইরের দিকে একটা লেয়ার রয়েছে এবং ভেতরের দিকে একটা লেয়ার রয়েছে। অর্থাৎ মেসোডার্মের, তোমরা যদি ছবিটাতে লক্ষ্য করো, ছবিটাতে এরকম অবস্থা, মেসোডার্ম আছে, ভেতর দিকেও মেসোডার্ম আছে এবং মাঝখানে একটা খালি জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। খালি জায়গাটা, এই খালি জায়গাটার নাম হচ্ছে আমাদের এই আজকের আলোচ্য বিষয় সিলম। তাহলে প্রশ্ন হচ্ছে সিলম কি? সিলমকে বলা হয়ে থাকে, খুব খাস বাংলায় যদি বলতে থাকি, মেসোডার্ম দ্বারা বেষ্টিত ফাঁকা স্থান। সিলমকে বলা হয়ে থাকে মেসোডার্ম দ্বারা বেষ্টিত ফাঁকা। এবং এই ভিডিওটাকে শেয়ার করার মাধ্যমে তোমাদের যারা অন্যান্য ভর্তি পরীক্ষার্থী তাদের একটু দৃষ্টি আকর্ষণ করবে। আমরা মেসোডার্ম দ্বারা পরিবেষ্টিত ফাঁকা স্থান সিলম নিয়ে আলোচনা করছি। তাকিয়ে দেখো, সিলম হচ্ছে এই ফাঁকা স্থান। মনে রাখবে, সিলমকে হতে হবে মেসোডার্ম দ্বারা বেষ্টিত। যেহেতু এই এই সিলমটা মেসোডার্ম দ্বারা বেষ্টিত, অর্থাৎ এটা একটা রিয়েল সিলম, তাই এই জাতীয় প্রাণী যাতে এই ধরনের সিলম থাকে, যেই প্রাণীতে এই রকমের সিলম থাকে, সেই প্রাণীদের নাম হচ্ছে প্রকৃত সিলমধারী প্রাণী। তাদেরকে বলা হয়ে থাকে প্রকৃত সিলমধারী প্রাণী, বা ইংরেজিতে বলা হয়ে থাকে ইউ সিলোম। তাদেরকে বলা হয়ে থাকে ইউ সিলোম অ্যানিমেল, ইউ সিলোমেট অ্যানিমেল, বা প্রকৃত সিলমধারী প্রাণী। এখন সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, সিলম নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে। যদি জিজ্ঞেস করে সিলম কই থাকে, মানুষ বলে অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে থাকে। সিলম কিন্তু অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে থাকে না, সিলম থাকে মেসোডার্মের মাঝখানে, এবং সিলম চারপাশ দিয়ে মেসোডার্ম দ্বারা পরিবেষ্টিত অবস্থায় থাকে। তো আমি আশা করি তোমরা ইউ সিলম কি বা প্রকৃত সিলম কি এটা বুঝতে পেরেছো। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, মানুষের কি প্রকৃত সিলম আছে? তোমাদের কাছে আমার প্রশ্ন, মানুষের কি এই প্রকৃত সিলম রয়েছে কি রয়নি? মানুষের কি প্রকৃত সিলম আছে? সেই উত্তরটি তোমাদের কমেন্টে আমি দেখতে চাচ্ছি। আমি বেশ কিছু সুন্দর সুন্দর প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নগুলোর উত্তর এই ক্লাসে আমি অবশ্যই করে যাওয়ার চেষ্টা করব। মালিহা উলফাত লিখেছে ইয়েস, শাহিন শাহ না বলেছে, মিতুল বলেছে আছে,
কেউ বলছে আছে, কেউ বলছে নেই। অর্থাৎ তার মানে কি, আমরা মানুষ, নিজেরা মানুষ, অথচ আমরা নিজেরাই নিজের বডি সম্পর্কে ভালোভাবে অ্যান্সার করতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি। সমস্যা নেই, আমি অ্যান্সার বলে দিব। একটু চিন্তা করে দেখো, মানুষের দেহের বাইরে রয়েছে ত্বক, ত্বকের ভেতরে একটা মাংসের লেয়ার থাকে, তার ভেতরে হাড্ডি থাকে, এবং একটু চিন্তা করে থাকো তো, মাংস এবং হাড্ডির মাঝখানে কি ফাঁকা স্থান থাকে না? অবশ্যই থাকে। মানুষের মাংস এবং হাড়ের মাঝখানে ফাঁকা স্থান, আমাদের একটা বক্ষ গহ্বর আছে, সেখানেও একটা ফাঁকা স্থান আছে। এই যে আমাদের বক্ষ গহ্বরের মধ্যে ফাঁকা স্থান আছে, সেটুই হচ্ছে আমাদের সিলোমের অংশ। সো মনে রাখবে, মানুষ অবশ্যই ইউসিলোম, মানুষ অবশ্যই ইউসিলোমেট প্রাণী। এখানে আরেকটা প্রাণী লেখা আছে যেটাকে বলা হয়ে থাকে সেগমেন্টেড ওয়ার্ম বা কেঁচোজোক, তাদেরও এই ইউসিলোম থাকে। এবং মনে রাখবে, মানুষেরও ইউসিলোম থাকে। মানুষ একটা প্রকৃত সিলোমধারী প্রাণী, এবং মানুষের সিলোমটা হচ্ছে তোমাদের বক্ষ গহ্বরের মাঝখানে যে ফাঁকা স্থানটা আছে, সেটাই হচ্ছে মানুষের সিলোম। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা সিলোমের আরো দুইটা প্রকারভেদ দেখব। এতক্ষণ যেটা দেখেছি সেটা হচ্ছে প্রকৃত সিলোম, এখন দেখব সিলোমের অন্যান্য ভাগগুলো। একটু লক্ষ্য করো, সিলোম আরো দুই রকমের হতে পারে, যাদের মধ্যে প্রথমটি দেখা যায় ফ্ল্যাট ওয়ার্ম বা চ্যাপ্টা কৃমিতে। চ্যাপ্টা কৃমিতে এক ধরনের সিলোম দেখা যায়, একটু তাকিয়ে দেখো। চ্যাপ্টা কৃমির এই বিশেষ সিলোমটা লক্ষ্য করলে দেখবে, বাইরে নীল দাগটা দিয়ে বোঝানো হচ্ছে, বাইরের যে নীল অংশটা সেটা হচ্ছে তার এক্টোডার্ম, কারণ এটা বাইরে রয়েছে, এবং ভেতরের যে হলুদ অংশটা রয়েছে সেটা হচ্ছে এন্ডোডার্ম। এবং একটু তাকিয়ে দেখো, মাঝখানে লাল অংশটা পুরা নিরেট। তোমাদের কাছে প্রশ্ন, এই জাতীয় চিত্রে এইখানে কি সিলোম আছে কি নেই? আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছি। বাইরে নীল রঙের একটা অ্যাক্টোডার্ম দেখা যায়, ভেতরে একটা এন্ডোডার্ম দেখা যায়, লাল অংশটার মাঝখানে কোনো ফাঁকা জায়গায় নাই, যেটা চ্যাপ্টা কৃমিতে পাওয়া যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, চ্যাপ্টা কৃমিতে কোনো সিলোম কি রয়েছে নাকি নেই? সবাই একটু বলবে। একজন ভালো একটা প্রশ্ন করেছে, আয়েশা আহমেদ। আয়েশা আহমেদ জিজ্ঞেস করেছে, সব ত্রিস্তরী প্রাণীতে কি সিলোম থাকে? না আয়েশা, থাকে না। এটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, না থাকে না। কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি ফারিয়া এনি, সানজিদা হাসান, অনেক নতুন নতুন মুখ দেখা যাচ্ছে আজকের ক্লাসে। ধন্যবাদ তোমাদেরকে আজকের ক্লাসটা করতে রাখার জন্য। এই প্রাণীটাতে, চ্যাপ্টা কৃমিতে কোনো সিলোম নেই। যেহেতু এদের সিলোম নেই, তাই এদেরকে বলা হয় অ্যাসিলোমেট। এদেরকে বলা হয় অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। মনে রাখবে, এই প্রাণীটার নাম হবে অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। এদেরকে বলা হবে সিলোমবিহীন প্রাণী। তো এখন আমি আরেকটা তৃতীয় ধরনের সিলোম নিয়ে আলোচনা করব, যেটা দেখা যায় রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমিতে। গোল কৃমি বা রাউন্ড ওয়ার্মে এটা দেখা যায়। মাঝখানে লাল রঙের মেসোডার্ম রয়েছে, এবং মেসোডার্মের পরে একটা ফাঁকা জায়গাও দেখা ঠিকই আছে এখানটাতে। তাকিয়ে দেখো, এন্ডোডার্ম এবং মেসোডার্মের মাঝখানে সাদা রঙের ফাঁকা জায়গা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু মনে করে দেখো, সিলোমের সংজ্ঞা কি ছিল? আমরা একটু আগে সিলোমের সংজ্ঞা পড়ে এসেছিলাম, মেসোডার্ম দ্বারা বেষ্টিত থাকতে হবে। অর্থাৎ সিলোমটা, এই জায়গাটা হচ্ছে সিলোম, তার বাইরে ভেতরে দুই দিকেই মেসোডার্ম থাকতে হবে। এই ছবিতে দেখো, শুধু বাইরে মেসোডার্ম আছে, ভেতরে মেসোডার্ম নেই। অর্থাৎ এই সিলোমটা চারিদিক দিয়ে মেসোডার্ম দ্বারা বেষ্টিত নয়। এই ধরনের সিলোমের নাম হচ্ছে সিউডো সিলোম। এখানে ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু সেই ফাঁকা জায়গাটা দুই দিক দিয়ে মেসোডার্ম দ্বারা বেষ্টিত নয়। তার মানে মনে রাখবে, সিউডো সিলোমের বাহিরে মেসোডার্ম থাকে। সিউডোসিলোমে শুধু বাহিরে মেসোডার্ম লেয়ারটা থাকবে। সিউডোসিলোমের শুধু বাহিরে মেসোডার্ম লেয়ার থাকবে, ভেতরের দিকে কোনো মেসোডার্ম লেয়ার থাকবে না। বলা হচ্ছে এটা বোঝানোর জন্য, অ্যাসিলোমেট মানে হচ্ছে যার সিলোম নেই। সিলোম নেই এটাও একটা প্রকারভেদ। সিলোমের তিন রকম আছে, একটা হচ্ছে প্রকৃত সিলোম, একটা
সিউডোসিলম আর একটা সিলম নেই, তাই প্রকারভেদে চ্যাপ্টার কৃমিও এসেছে, কারণ আমরা সব প্রাণীকে এর অন্তর্গত করতে হবে। আচ্ছা, সিলম সংক্রান্ত আজকের দিনের শেষ প্রশ্ন তোমাদের কাছে। সিউডোসিলমে যেখানে ফাঁকা জায়গা মনে হচ্ছে, এখানে আসলে ফাঁকা জায়গা থাকে না। এই ফাঁকা জায়গাটার মধ্যে এক ধরনের তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, এবং এই তরল পদার্থটা কোনো কোনো প্রাণী সিউডোসিলোমের নাম কি? যে সিউডোসিলোমে রক্ত বহিত হয় সেই সিউডোসিলোমের একটা সুন্দর নাম আছে, সেই নামটা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। যে সিউডোসিলোমে রক্ত বহিত হয় সেই সিউডোসিলোমের নাম তোমাদের কাছে জানতে চাচ্ছি। আমি তোমাদের কাছে যে কোনো ধরনের প্রশ্ন আমি আশা করব, তোমাদের কাছ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আশা করছি। তোমরা চাইলে আমাদের 10minuteschool.com এ কিন্তু চলে যেতে পারো, সেখানে একটা ট্যাব আছে সবুজ রঙের, নাম হচ্ছে আস্ক এ কোশ্চেন। যে কোনো প্রশ্ন যেটা ক্লাসে অ্যান্সার দিতে পারবো না, 10minuteschool.com এ গিয়ে সবুজ রঙের আস্ক আ কোশ্চেন বাটনে ক্লিক করে প্রশ্ন করে দিতে পারো। তোমরা অনেকে হয়তো একটু বাফারিং প্রবলেমে পড়ছো, তোমরা একটু অপেক্ষা করো, এই প্রবলেম আসলে বেশিক্ষণ থাকে না, বাফারিং প্রবলেম সবসময় ঠিক হয়ে যায়। তোমাদের কাছে জিজ্ঞেস করছিলাম, তোমাদের কাছে জানতে চাচ্ছিলাম কিভাবে যে সিউডোসিলোমে রক্ত পূর্ণ থাকে সেই সিউডোসিলোমের নাম কি? বেশ কিছু সুন্দর প্রশ্ন দেখতে পাচ্ছি, অবশ্যই সেই সবগুলো সুন্দর প্রশ্নের আমি অ্যান্সার করার চেষ্টা করব আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। সো বাফারিং প্রবলেম থেকে তোমরা ফেরত এসেছো। মিতুল সর্বপ্রথম কারেক্ট অ্যান্সারটি দিয়ে দিয়েছে। হচ্ছে সিউডোসিলোমে যখন রক্ত থাকে সেই রক্তযুক্ত সিউডোসিলোমকে বলা হয়ে থাকে হিমোসিল। সেই রক্তযুক্ত হিমোসিল, রক্তযুক্ত এই সিউডোসিলমকে বলা হয়ে থাকে হিমোসিল, যেটা চিংড়ি মাছে পাওয়া যায়। মনে রাখবে, সিউডোসিলম কখনো খালি থাকে না, সিউডোসিলমে কিছু দ্বারা পূর্ণ থাকে, এবং অধিকাংশ ক্ষেত্রে সেখানে রক্ত থাকে, এবং রক্তযুক্ত সেই সিউডোসিলমের নাম করা হয়ে থাকে হিমোসিল, কারণ হিম শব্দের অর্থই হচ্ছে লাল রং বোঝায়। সো এই ছিল সিলম সংক্রান্ত আলোচনা। 3 রকমের সিলম নিয়ে আলোচনা হয়ে গেল: প্রকৃত সিলম, মিথ্যা সিলম, এবং সিলম নেই এমন জাতীয় প্রাণী। এইবার প্রাইমারি আলোচনার পরে আমরা প্রবেশ করব প্রাণী জগতের পর্ব সংক্রান্ত একটা শর্ট আলোচনাতে। যারা সিলম ব্যাপারটা বুঝতে পেরেছ এবং ভ্রূণীয় লেয়ার ব্যাপারটা বুঝতে পেরেছ, তাদের জন্য এই আলোচনাটা মজার লাগবে। প্রাণী জগতের পর্বের যে নামগুলো লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 2টা ঘর খালি রাখা হয়েছে। এই 2টা ঘর তোমরা পূরণ করবে। তোমরা একটু বলে ফেলো এই 2টা ঘরে কি বসবে। ততক্ষণে আমি বেশ কিছু সুন্দর সুন্দর কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব। মাসুম রেজা বেশ সুন্দর কিছু প্রশ্ন করছে, আমরা তার প্রশ্নগুলো কারণ নেই, আমি তোমাদের সবার প্রশ্ন এখানটাতে দেখতে পাচ্ছি এবং সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমি জানতে চাই তোমাদের কাছে, প্রাণী জগতের পর্বের এখানে 2টো ফাঁকা জায়গা রাখা হয়েছে, একটু বলে ফেলবেন কষ্ট করে এই ফাঁকা জায়গাটিতে কোন পর্বের নাম বসবে। প্রাণী জগতের পর্বগুলোর নাম তোমরা ছোটবেলা থেকে মুখস্থ করেছো, তো আমি তোমাদের কাছে সেটাই জানতে চাচ্ছি যে এইখানটাতে কোন পর্বের নাম হবে। তোমরা আমাকে কমেন্ট করে এখনই জানিয়ে দাও। এবং একই সাথে তোমাদের কাছে আমি সবসময় অনুরোধ করব যে 10 মিনিট স্কুল হচ্ছে তোমাদের স্টুডেন্টদের একটা স্কুল, তোমরা স্টুডেন্টের এই স্কুলটার মেইন চালিকা শক্তি। তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ক্লাসটি শেয়ার করার মাধ্যমে তাদেরকেও ক্লাসটিতে অন্তর্গত করার চেষ্টা করবে। খান সৌমিক জিজ্ঞেস করেছে, রক্ত ছাড়া হিমোসিলে কি কিছু থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। রক্ত ছাড়া নানা রকম বডি ফ্লুইড বলা হয়, বডি ফ্লুইড, এটা রক্ত ছাড়াও নানা রকমের বডি ফ্লুইড সিলোমে থাকতে পারে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার আসতে শুরু করেছে। নির্বাক বালক, তার নাম নির্বাক হলেও কমেন্টে কিন্তু নির্বাক বালক বেশ সবাক। কানিতা মাইশাকে অনেকদিন পর আজকে দেখতে পাচ্ছি, হাই মাইশা। নেমাটোডা এবং আর্থ্রোপোডা কারেক্ট অ্যান্সার গুলো তোমরা দেওয়া শুরু করেছো। রবিউল ইসলাম রাজু কারেক্ট অ্যান্সার দিতে শুরু করেছো। তাহলে আমি নামগুলো লিখে ফেলি। এখানের নামটা হবে নেমাটোডা, যেটা তোমরা বললে, এবং আরেকটা নাম হচ্ছে তোমরা আরেকটা নাম লিখে ফেলেছো আর্থ্রোপোডা। তাহলে এটা হচ্ছে প্রাণী জগতের পর্বগুলোর নাম। এবং এখন আমরা প্রত্যেকটা পর্ব সম্পর্কে 1-2টা ভাইটাল ইনফরমেশন শিখব। পরীক্ষার আগে এত কিছু তোমার মনে নাও থাকতে পারে, তাই আমরা ভাইটাল ইনফরমেশন শেখার চেষ্টা করব। প্রথমে শুরু করি পরিফেরা পর্ব দিয়ে।
এইখানে যে প্রাণীটাকে রাখলাম এটাই হচ্ছে পরিফেরা পর্বের সবচাইতে আদর্শ উদাহরণ হিসাবে ধরা হয়, এবং পরিফেরা পর্বের এই প্রাণীটি যাকে এখানে রাখা হয়েছে তার নাম হচ্ছে স্পঞ্জিলা। তার নাম হচ্ছে স্পঞ্জিলা। তোমরা একটু জেনে রাখতে পারো, পরীক্ষার হলে দেখলে হয়তো নামটা মনেও পড়তে পারবে। কেন? এটা দেখতে অনেকটা স্পঞ্জের মতন। তোমরা যারা কক্সবাজার সমুদ্র সৈকত কিংবা সেন্ট মার্টিনে ঘুরতে গিয়েছো পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, তারা এই প্রাণীটিকে অবশ্যই দেখেছো। এটা দেখতে অনেকটা খসখসে পাথরের মতন। অনেকে বলে থাকে প্রবাল, অনেকে বলে থাকে কোরাল, এই জাতীয় নাম দিয়ে ডাকে। যেটা দেখতে অনেকটা প্রাণীর মতন না, এই জিনিসটাই হচ্ছে স্পঞ্জিলা। এবং স্পঞ্জিলা কেন? এর স্পঞ্জের মতন ছোট ছোট ছিদ্র থাকে। স্পঞ্জিলাতে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে, এবং এই ছিদ্রটার নাম আপনাদেরকে একটু জানতে হবে। এই ছিদ্রটার নাম হচ্ছে অসকুলাম। এই ছিদ্রটার নাম হচ্ছে অসকুলাম। আমি আশা করব এই স্পঞ্জিলা সম্পর্কে অন্তত এই একটা ইনফরমেশন হইলেও তোমরা মনে রাখবে। এই স্পঞ্জিলা সম্পর্কে এই অন্তত একটা ইনফরমেশন তোমরা জেনে রাখো, তারা তাদের দেহেতে কতগুলো ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অসকুলাম। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাবো আমাদের সেকেন্ড পর্বর। আমি বলেছি আমি অনেক কিছু নিয়ে এখানে কথা বলবো না, আমি একটা দুইটা মেইন জিনিস নিয়ে কথা বলবো। এখন আমরা আসবো নিডারিয়াতে। এই যে প্রাণীটা এখানে ছবিটা রাখা হলো, এই প্রাণীটাকে কয়জন চেনো? যারা চেনো একটু নাম বলে ফেলো। আমি জানতে চাই কয়জন এই প্রাণীটার নাম জানো? কয়জন এই প্রাণীটার নাম জানো? একজন লিখেছে ভাইয়া বাকি পর্বগুলো কি পড়বো না? হ্যাঁ অবশ্যই পড়বো, কিন্তু এক ক্লাসের 1 ঘন্টাতে তো আর সব পড়ে ফেলা যাবে না। আমরা ক্র্যাশ কোর্সে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমাদেরকে ক্লাসের শেষ পর্যন্ত সবাই অ্যান্সার দেখতে পাচ্ছি, পারভেজ শেখের অ্যান্সার দেখতে পাচ্ছি। নিডারিয়া পর্বের এই প্রাণীটি হচ্ছে হাইড্রা। আরেকটা উদাহরণ হতে পারে জেলিফিশ। তো নিডারিয়া পর্বের অনেক উদাহরণ রয়েছে। তবে নিডারিয়া পর্ব সম্পর্কে যে বৈশিষ্ট্যটা তোমাদেরকে আমি অবশ্যই জানতে বলবো সেটা হচ্ছে এই নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে এক ধরনের কাঁটা থাকে। নিডারিয়া পর্বের প্রাণীতে এক ধরনের কাঁটা থাকে, যেই কাঁটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। যে কাঁটাটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। নিডারিয়া পর্বের প্রাণীতে এক ধরনের কাঁটা থাকে, কাঁটা স্পাইক, সেই স্পাইকটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এইবার তোমাদের একটা প্রশ্ন ছিল, মাসুম রেজার একটা প্রশ্ন ছিল যে পলিপ আর মেডুসা এই দুইটা জিনিস কি? মনে রাখবে পলিপ আর মেডুসা কথাটা আমরা নিডারিয়া পর্বকে ব্যাখ্যা করতে যেই বলে থাকি, পলিপ আর মেডুসা। মনে রাখবে পলিপ হচ্ছে নিশ্চল দশা বা রেস্টিং স্টেজ, আর মেডুসা হচ্ছে সচল দশা বা মানে মোবাইল স্টেট, যেখানে সে চলাফেরা করে। এই যে নিডারিয়া পর্বের প্রাণীরা, যেমন তাকিয়ে দেখো, একটু আগে যে হাইড্রাটা নিয়ে কথা বলছিলাম, এই যে হাইড্রাটা, এই হাইড্রা বংশবৃদ্ধির সময় তার গায়ের মধ্যে কতগুলো এরকম বার্ড তৈরি করে। এই বার্ডগুলো চলাফেরা করতে পারে না, এই বার্ডগুলো হচ্ছে তার পলিপ। কারণ এই বার্ডগুলো চলাফেরা করতে পারে না, এখানে নতুন নতুন হাইড্রা তৈরি হয় যেগুলো চলাচল করতে পারে না, এগুলোকে বলা হয় পলিপ। বাট এক সময় এই বার্ডগুলোই হাইড্রার দেহ থেকে আলাদা হয়ে যাবে, তখন তারা সমুদ্র বা নদীর পানিতে চলাফেরা করবে। এই সচল অবস্থাটাকে বলা হবে মেডুসা। তাই মনে রাখবে নিডারিয়া পর্বের প্রাণীদের নিশ্চল দশাকে বলে পলিপ, সচল দশাকে বলে মেডুসা। আমরা এতক্ষণ যাবত মাসুম রেজার করা কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিলাম। এইবার আমরা পরবর্তী পর্বের দিকে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করব। পরবর্তী পর্বটি বেশ সুন্দর একটা পর্ব, প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস জিনিসটার আরেক নাম হচ্ছে চ্যাপ্টা কৃমি। মনে রাখবে প্লাটি হেলমিনথেস হচ্ছে চ্যাপ্টা কৃমি, এবং এখানে যে কৃমিটা আঁকা হয়েছে এটার নাম হচ্ছে যকৃৎ কৃমি। এটা মানুষের যকৃতে থাকে, আক্রমণ করে বলে এটাকে বলা হয়ে থাকে যকৃৎ কৃমি বা ফ্ল্যাট ওয়ার্মের এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল বলা হয় যকৃৎ কৃমিকে। এর সাইন্টিফিক নাম হচ্ছে ফ্যাসিওলা, তোমরা যদি কারো জানার ইচ্ছা থাকে ফ্যাসিওলা। তো এই যকৃৎ কৃমি সম্পর্কে তোমাকে আমি কি ইনফরমেশন জানাতে চাচ্ছি, যে ইনফরমেশনটা জানাতে চাচ্ছি সেটা ইতোমধ্যে একজন, মজার ব্যাপার হচ্ছে প্রশ্নটা করে দিয়েছিলে। আমি কিছুক্ষণ আগে তোমাদের কমেন্টে কেউ একজন প্রশ্ন করেছিল ফ্লেম সেল বা শিখা কোষ কি।
এই যকৃৎ কৃমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে শিখা কোষ। শিখা কোষ জিনিসটা কি কেউ একজন প্রশ্ন করেছিলে, সে একটু আরেকবার হাই বলতে পারো, আমি তোমার নামটা ভুলে গিয়েছি। শিখা কোষ জিনিসটা দেখতে এইরকম। এইখানে যে জিনিসটা আমি এইমাত্র একে রাখলাম, এটা এই কৃমিটার পেটের ভেতরে পাওয়া যায়, এই কৃমির ভেতর থেকে নেওয়া হয়েছে। এই জিনিসটাকেই বলা হয় শিখা কোষ। এটাকে কেন শিখা কোষ বলা হয়ে থাকে আমি একটু ব্যাখ্যা করছি। তাকিয়ে দেখো এই সবুজ অংশটাতে, এই সবুজ অংশটার মধ্যে একটা অংশ দেখতে পাচ্ছ যেটা দেখতে এই রকম। এটা দেখতে একটা মোমবাতির শিখার মতন। এই কোষটার ভেতরে একটা ছোট্ট পার্ট থাকে যেটা দেখতে মোমবাতির শিখার মতন, যেটা এই সবুজ অংশটা এই মোমবাতির শিখার মতন দেখতে বলেই এই জিনিসটাকে বলা হয়ে থাকে শিখা কোষ। এবং শিখা কোষের কাজ কি? শিখা কোষ হচ্ছে একটা রেচন অঙ্গ। তার মানে মানুষের যেমন কিডনি থাকে, যকৃৎ কৃমির রেচন অঙ্গ হিসাবে থাকে শিখা কোষ। আমি এই পর্যায়ে তোমাদেরকে অবশ্যই বলবো, শিখা কোষের মতন অসাধারণ ব্যাপার শেখার জন্য তোমার বন্ধুদেরকেও কিন্তু কমেন্ট সেকশনে ট্যাগ করে ফেলতে পারো, যাতে করে তারা এই ক্লাসটিতে অংশ নিতে পারে। সো আমরা প্লাটিহেলমিনথেস সম্পর্কে জানলাম, এদের শিখা কোষ থাকে। আমি খুব বেশি না, তাদের একটা করে বেস্ট বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাচ্ছি। নেমাটোডা, নেমাটোডা পর্বের প্রাণীদের নিয়ে আলোচনায় এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি। নেমাটোডা হচ্ছে আমাদের অধিকাংশ কৃমিদের যে পর্ব রয়েছে, অধিকাংশ কৃমি হচ্ছে মূলত এই পর্বের ভাগিদার হচ্ছে নেমাটোডা পর্বের অংশ। এখানে দেখানো হয়েছে গোল কৃমি রয়েছে। গোল কৃমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এদেরই প্রথম স্ত্রী হয়েছে গোল কৃমি থেকে। তাই গোল কৃমিরই সর্বপ্রথম মেল এবং ফিমেল এই দুইটা জিনিসকে আলাদা করা সম্ভব। আমি তোমাদের কাছে যে কোনো ধরনের প্রশ্ন আমি অবশ্যই আহ্বান করছি। এবার আমি তোমাদেরকে আমাদের পরবর্তী পর্বত দিকে নিয়ে যাচ্ছি, যেটার নাম হচ্ছে মলাস্কা। এই প্রাণীটাকে তোমরা সবাই চেনো। এই প্রাণীটার নাম আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাচ্ছি, কয়জন এই প্রাণীটাকে চেনো। এই প্রাণী সম্পর্কে একটু বৈশিষ্ট্য বলি। এরা অমেরুদণ্ডীদের মধ্যে সবচাইতে ইন্টেলিজেন্ট অ্যানিমেল। এই প্রাণীটা 2010 সালের বিশ্বকাপে খেলার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে বেশ ফেমাস হয়ে গিয়েছিল। অর্থাৎ একটা খেলার আগে এই প্রাণীটাকে দিয়ে ভাগ্য নির্ধারণের নানা রকম গেম করা হয়েছে। তো এই প্রাণীটার নাম কি? সামিরা হাসান বলেছে হাইড্রা। না, এটার নাম হাইড্রা না। আমরা এই প্রাণীটার আসল নাম কি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি। তোমরা কারেক্ট অ্যান্সারটা আমাকে অবশ্যই বলার চেষ্টা করো। এই প্রাণীটার নাম কি তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এটা খুব কঠিন অ্যান্সার না, এটা খুবই একটা সহজ অ্যান্সার। ইয়েস, সবার প্রথমে আমি আনন্দ অলোকের অ্যান্সার দেখতে পাচ্ছি। আনন্দ অলোক কারেক্ট অ্যান্সার দিয়েছে। মাঝখানে মাঝখানে আমরা বেশ কিছু বাংলাদেশ খেলার আপডেটও পাচ্ছি। তার মানে হচ্ছে তোমরা খেলা ফেসবুক দুটো একসাথেই করছো। হ্যাঁ, করতেই পারো, দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে। কানিতা মাইশা বলেছে অক্টোপাস, ওয়াহিদ লিমু বলেছে অক্টোপাস। অবশ্যই মলাস্কা পর্বের ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল হচ্ছে অক্টোপাস, তারপরে শামুক, এই ঝিনুক, এরা হচ্ছে মলাস্কা পর্বের বেস্ট বৈশিষ্ট্য। মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলোর মধ্যে তোমরা অনেক বৈশিষ্ট্য রয়েছে, তবে একটু বুঝবে এদের উন্নত স্নায়ু থাকে, এরা বেশ ইন্টেলিজেন্ট হয়, এদের উন্নত স্নায়ু বা নার্ভাস সিস্টেম থাকে। এটা মলাস্কা পর্বে একটা বেশ ভালো বৈশিষ্ট্য। এবং কোন কোন মলাস্কাতে খোলস দেখা যায়, অক্টোপাসে নেই, কিন্তু শামুকের মধ্যে এই খোলসটা দেখা যায়। এর পরের প্রাণীটাকে আমরা সবাই চিনে থাকি। এই প্রাণীটা দেখো নেই এমন কেউ নেই, তাই তোমাদেরকে নাম জিজ্ঞেস করে আর লজ্জা দিচ্ছি না। এই প্রাণীটার নাম হচ্ছে কেঁচো। একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে, কেঁচোকে কি ডাকা হয়? কেঁচোকে কি ডাকা হয়? কেঁচোর সাধারণ নাম কি? আমি তোমাদের সবাইকে জানতে চাচ্ছি।
কেঁচোকে কি ডাকা হয় ফেমাসলি, সেটা তোমাদেরকে কাছে জানতে চাচ্ছি। আমি একটু হিন্ট দিয়ে দিব। কেঁচো যখন মাটির ভিতর দিয়ে চলাফেরা করে তখন সে মাটিতে গর্ত খুঁড়তে খুঁড়তে যায়, তাই মাটিটাকে সে উর্বর করে তোলে। কেঁচো মাটির ভিতর দিয়ে যখন প্রবেশ করে মাটির ভিতরে গর্ত করে করে যায়, যার দ্বারা কেঁচো মাটিটাকে উর্বর করতে সাহায্য করে। তাই অনেক সময় খেতে উর্বরতা বৃদ্ধির জন্য যদি সেখানে কেঁচো ঢালা হয়, ব্যাপারটা অনেক ক্ষেত্রেই কাজ করে। শান্ত সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে। শান্তর অ্যান্সারটি লিখে দিচ্ছি। কেঁচোকে বলা হয়ে থাকে প্রাকৃতিক লাঙ্গল। তাকে বলা হয় প্রাকৃতিক লাঙ্গল বা লাঙ্গল, যা তোমরা বলতে চাও সেটা। সো মনে রাখো, কেঁচোকে বলা হয় প্রাকৃতিক লাঙ্গল। এবং কেঁচোর সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হচ্ছে এদের খণ্ডিত দেহ বিন্যাস থাকে। এদের খণ্ডিত দেহ বিন্যাস থাকে, এটা খুব বেস্ট বৈশিষ্ট্য কেঁচোর। তারপরে তোমরা তাকিয়েলেই বুঝতে পারবে কেঁচোর অনেকগুলো রিং 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 থাকে, তাই অ্যানিলিডাদেরকে অনেক সময় বলা হয়ে থাকে রিং ওয়ার্ম। এদেরকে বলা হয়ে থাকে রিং ওয়ার্ম, বা এদেরকে রিং রিং বৈশিষ্ট্য থাকে দেখে এদেরকে বলা হয় রিং ওয়ার্ম। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডার বেস্ট বৈশিষ্ট্য যেটা প্রত্যেকদিন আমরা সবাই দেখি, এই জিনিসটা দেখে আমরা ভয়ে আটকে উঠি, তেলাপোকা। তেলাপোকা হচ্ছে আর্থ্রোপোডার একটা বেস্ট বৈশিষ্ট্য। তেলাপোকা, চিংড়ি, এরা হচ্ছে আর্থ্রোপোডা। মনে রাখবে তেলাপোকা সম্পর্কে, আর্থ্রোপোডা সম্পর্কে যে বৈশিষ্ট্যটা জানবে সেটা হচ্ছে এটা প্রাণী জগতের বৃহত্তম পর্ব। সবচেয়ে বেশি প্রাণী হচ্ছে পোকামাকড়। আর্থ্রোপোডারা হচ্ছে ওয়ার্ল্ডের অর্ধেকের বেশি প্রাণী নিয়ে থাকে, অর্থাৎ প্রাণী জগতের অর্ধেকের বেশি প্রাণী হচ্ছে আর্থ্রোপোডা। তো মনে রাখবে আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব, এবং আর্থ্রোপোডার রেচন অঙ্গের একটা বিশেষ নাম রয়েছে। আর্থ্রোপোডার রেচন অঙ্গর নাম হচ্ছে মাল পিজিয়ান নালী। আর্থ্রোপোডার রেচন অঙ্গের নাম হচ্ছে মাল পিজিয়ান নালী। আর্থ্রোপোডার রেচন অঙ্গের নাম ভর্তি পরীক্ষাতে বেশ কয়েকবার আসে, তাই এটা জেনে রাখো। তেলাপোকার রেচন অঙ্গের নাম বা চিংড়ির রেচন অঙ্গের নাম বা পোকামাকড়ের রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালী। মিতুল মহিউদ্দিন লিখেছে মেয়েরা তেলাপোকা ভয় পায়। এই জাতীয় কমেন্ট লাইভ ক্লাসের কমেন্ট এসে করা ঠিক না। আমি অনেক ছেলেকেও দেখেছি যারা তেলাপোকা ভয় পায়, তাই ছেলে মেয়ে নির্বিশেষে সবাই তেলাপোকাকে ভয় পায়। শুধুমাত্র মেয়েদের উপর দোষ চাপিয়ে দেওয়ার মানসিকতা থেকে আমি তোমাদেরকে একটু অনুরোধ করব, বের হয়ে আসো। এটা সামাজিকভাবে বেশ সুন্দর একটা প্র্যাকটিস না। একাইনোডার্মাটা, এই জিনিসটাও আমাদের কাছে একটু পরিচিতই। একাইনোডার্মাটা বলতে সবাই বোঝে সমুদ্র তারা। আমরা একাইনোডার্মাটা বলতে অধিকাংশ মানুষই সমুদ্র তারা, সমুদ্র শসা এদেরকে চিনে থাকি। এদের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদের শরীরের ভেতরে রক্ত নেই। রক্তের মানে আমাদের শরীরের মধ্যে যেমন শিরা উপশিরা থাকে, এদের শরীরের ভেতরে থাকে এক ধরনের পানি পরিবহন তন্ত্র। পানি পরিবহন তন্ত্র সমুদ্র তারার ভেতরে বা একাইনোডার ভেতরে থাকে একটা পানি পরিবহন তন্ত্র। রেচন অঙ্গের ইংরেজি নাম হচ্ছে এক্সক্রিটরি অর্গ্যান। একজন জিজ্ঞেস করেছে, তার জন্য বলে দিই, রেচন অঙ্গের ইংরেজি নাম হচ্ছে এক্সক্রিটরি অর্গ্যান, অর্থাৎ যেটা কিডনির ইকুইভ্যালেন্ট, যেটা কিডনির ইকুইভ্যালেন্ট হিসাবে কাজ করে থাকে। তো সমুদ্র তারার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য মনে রাখবে এটার পানি পরিবহন তন্ত্র থাকে। এবং লাস্ট হচ্ছে করডাটা। এখন আমি করডাটা নিয়ে একটা আলাদা পেজে একটু আলোচনা করব, কারণ করডাটা নিয়ে তো বেশ কথা বলে ফেলা সম্ভব। আমি তোমাদের কাছে সবচেয়ে বেসিক কোশ্চেনটা জিজ্ঞেস করতে চাই। তোমরা সবাই বলবে করডাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? করডাটা, একটা করডাটা অ্যানিম্যাল এখানে রেখেই দেই, গরু। গরু বা করডাটা, করডাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? দুনিয়ার সব করডাটাতে কোন বৈশিষ্ট্যটা পাওয়া যায়, কোন বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যায়, সবাই আমাকে কমেন্ট একটু জানাবে। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের কাছে আশা করব। করডাটা, আমরা নিজেরাও করডাটা, মানুষ এক ধরনের করডাটা বৈশিষ্ট্যধারী প্রাণী। তো করডাটা পর্বে সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? কারেক্ট অ্যান্সার কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভুল লিখছ অনেকে। একজন লিখেছে আনন্দিত পুলকের অ্যান্সার লিখেছে মেরুদণ্ড। এই অ্যান্সারটা ভুল। যারা মেরুদণ্ড বলেছো করডাটার পার্থক্যকারী বৈশিষ্ট্য, তারা ভুল বলেছো। করডাটার বৈশিষ্ট্য হচ্ছে নটো কর্ড। মনে রাখবে
কর্ডাটার বৈশিষ্ট্য হচ্ছে নটোকর্ড। এবং মনে রাখবে নটোকর্ড আর মেরুদণ্ড এই দুইটা এক জিনিস নয়, এরা ভিন্ন জিনিস। নটোকর্ড আর মেরুদণ্ড একই জিনিস নয়, বরং এইটা ভিন্ন ভিন্ন জিনিস। সো একটু লক্ষ্য করো, দুটার পার্থক্য কি একটু বুঝি। নটোকর্ড এটা উন্নত প্রাণীতে থাকে না। নটোকর্ড এটা থাকবে ভ্রূণীয় দশায়, অর্থাৎ মায়ের পেটের ভেতরে। ভ্রূণীয় দশায় মায়ের পেটের ভেতরে নটোকর্ড থাকে। পরিণত প্রাণীতে কোনোভাবেই কিন্তু আমরা নটোকর্ড দেখতে পারি না। যখন একটা জীব বড় হয়, এই নটোকর্ডটা রিপ্লেসড হয়ে ভার্টেব্রা ভার্টেব্রা বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি মেরুদণ্ড, সেই মেরুদণ্ডতে পরিণত হয় পরিণত প্রাণীতে। এবার একটু বোঝো, নটোকর্ড হচ্ছে ভ্রূণীয় দশায় যেটা থাকে, আর এই নটোকর্ডটাকে পরিবর্তন করে পরিণত প্রাণীতে থাকে ভার্টেব্রা বা মেরুদণ্ড। বাট এখানে কথা আছে, নটোকর্ড সবার থাকে, সব কর্ডাটা নটোকর্ড নিয়ে বসে থাকে, কিন্তু ভার্টেব্রা সবার নেই, সব কর্ডাটার ভার্টেব্রা নেই। মনে রাখবে, কর্ডাটার মধ্যে 3 ধরনের কর্ডাটা পাওয়া যায়। কর্ডাটা রয়েছে 3 রকমের। একটার নাম হচ্ছে ইউরোকর্ডাটা, একটার নাম হচ্ছে সেফালোকর্ডাটা, আরেকটার নাম হচ্ছে ভার্টেব্রাটা, আরেকটার নাম হচ্ছে ভার্টেব্রাটা। কর্ডাটা 3 রকমের রয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টেব্রাটা। মনে রাখো, নটোকর্ড এই 3 জনের 3 জনেই পাওয়া যায়, কিন্তু ভার্টেব্রাটা বা মেরুদণ্ড পাওয়া যায় শুধুমাত্র ভার্টেব্রা অঙ্গে। তাই বুঝে রাখো, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এরা শুধুই কর্ডাটা, এদের মেরুদণ্ড নেই, কিন্তু এরা কর্ডাটা কারণ তাদের নটোকর্ড রয়েছে। নটোকর্ডও থাকে, মেরুদণ্ড থাকে। তাহলে মনে রাখবে, ভার্টেব্রাটার নটোকর্ড মেরুদণ্ড দুইটাই থাকে, ইউরোকর্ডাটার সেফালোকর্ডাটা শুধুমাত্র নটোকর্ড থাকে, উন্নত পরিণত দশায় কোনো মেরুদণ্ড থাকে না। তাই আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। যদি বুঝেই থাকো, এবার তোমাদেরকে একটা কুইজে অংশ নিতে বলবো। কুইজটা হচ্ছে, মানুষে কোনটি থাকে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে নটোকর্ড, 2 নম্বর কোশ্চেন হচ্ছে মেরুদণ্ড। বলো, মানুষে কোনটি থাকে? তোমরা কমেন্ট সেকশনে এসে অ্যান্সার করার চেষ্টা করো। মানুষে কোনটি থাকবে সেটা কমেন্ট সেকশনে এসে অ্যান্সার করার চেষ্টা করো। তোমাদেরকে এক্সপ্লেইন করেছি, নটোকর্ড কিন্তু হচ্ছে আমাদের ভ্রূণীয় দশায় যেটা থাকে, আর মেরুদণ্ড হচ্ছে আমাদের পরিণত দশায় যেটা থাকে। এখন আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, মানুষ এক ধরনের ভার্টেব্রেটা, মানুষে কোনটি থাকবে? আমি দেখে খুব খুশি হচ্ছি। আমি প্রথম 2 জনের অ্যান্সার দেখতে পেলাম, আনন্দিত পুলকের অ্যান্সার দেখে আমি নিজেও আনন্দে পুলকিত হলাম। থ্যাংক ইউ। আমি এখানে খুব ট্রিকি একটা প্রশ্ন করেছিলাম, থার্ড কোনো অপশন দেইনি, তারপরও তোমরা প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিতে পারছো। আমি প্রাউড তোমাদের টিচার হিসাবে। তোমরা এত সুন্দর করে এটা অ্যান্সার দিতে পারলে, তার মানে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। অ্যান্সার হবে 1+2, দুইটাই। মানুষের নটোকর্ড থাকে হচ্ছে ভ্রূণীয় দশায়, পরিণত প্রাণীতে চলে আসে মেরুদণ্ড। থ্যাংক ইউ যারা এই প্রশ্নের উত্তর করেছো, তোমরা আমাকে খুবই খুশি করেছো, এবং আমি বেশ ভালো লাগছে যে তোমরা আসলে তাহলে পড়াশোনাটা বুঝে বুঝে পড়ছো। এবার তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দেখাবো, সেটা হচ্ছে এই এতগুলো পর্বের বৈশিষ্ট্য মনে রাখার খুব সহজ উপায় আছে। এতগুলো পর্বের প্রাণীর ভ্রূণীয় স্তর এবং সিলোম, কার ভ্রূণীয় স্তর কিরকম এবং কার সিলোম কিরকম, সেইটা বোঝার একটা খুব সহজ উপায় রয়েছে, সেটা মনে রাখার একটা সহজ উপায় রয়েছে। উপায়টা একটু বলে রাখি। মনে রাখবে, পরিফেরাতে ভ্রূণীয় স্তর থাকে না, কারণ পরিফেরা প্রাণীর পর্বে কোনো টিস্যু থাকে না। পরিফেরাদের কোনো টিস্যু বা কলা থাকে না, তাই ভ্রূণীয় স্তর তাদের নেই। নিডারিয়া থেকে ভ্রূণীয় স্তর শুরু হয়, এবং নিডারিয়াতে থাকে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা 2টা ভ্রূণীয় স্তর। তাই মনে রাখবে, নিডারিয়াতে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। এবং নিডারিয়ার পরত থেকে শুরু করে বাকি সবাই, অর্থাৎ প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা, এরা সবাই হচ্ছে
প্লাস্টিক। তাহলে মনে রাখবে পড়াশোনাটা এইভাবে করলে মনে থাকা সহজ, কারণ প্রতিটা পর্বেই এই বারবার লেখা হয় এটা দ্বিভ্রূণীয় স্থির, এটা ত্রিভ্রূণীয় স্থির, এত মনে রাখা সম্ভব না। একবারে মনে রাখো নিডারিয়া ডিপ্লোব্লাস্টি, পরিফ্রেনার ভূনিয়স্তর নেই, আর বাদ বাকি সবাই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, পরিফেরার সিলোম কি হবে? পরিফেরার সিলোম কন্ডিশন কি হবে আমাকে একটু অ্যান্সারে জানানোর বলে দেওয়ার চেষ্টা করো। পরিফেরার সিলোম কি হবে? তার সিলোম ইউসিলোম, ফিউরোসিলোম নাকি অ্যাসিলোম? তোমরা একটু বলার চেষ্টা করো। পরিফেরার সিলোম কি ধরনের সিলোম আমাকে একটু অ্যান্সার করে বলার চেষ্টা করবে। আশা করি কেউ না কেউ আমাকে সঠিক উত্তরটা দিতে পারবে। থ্যাংক ইউ। আনন্দিত পুলক কিন্তু আজকে ক্লাসে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারছে। আনন্দিত পুলক, তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি আজকে এত সুন্দর করে ক্লাসে পার্টিসিপেট করার জন্য। আমি সবাইকেও বলবো তোমরা যাতে অংশ নাও একইভাবে। কারেক্ট অ্যান্সার আসা শুরু করেছে। মনে রাখবে ওদের সিলোম আসার কোনো প্রশ্নই নেই, যেহেতু তাদের ভ্রূণীয় স্তর নেই, তাদের সিলোমও নেই, তাদের কোনো সিলোম থাকে না। নিডারিয়া, নিডারিয়াতে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, এবং মনে রাখবে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলেরও কোনো সিলোম থাকে না, কারণ সিলোম হতে হলে আমরা জানি মেসোডার্ম দরকার, এবং ডিপ্লোব্লাস্টিকে সেই মেসোডার্ম নেই, তাই তাদেরও সিলোম থাকে না। তাহলে এটাও তোমরা একটু জেনে রাখো। ট্রিপ্লোব্লাস্টিক প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেসেরও কোনো সিলোম থাকে না, অর্থাৎ প্রথম তিনজনের কারোরই সিলোম থাকে না। সিলোম আসা শুরু করে হচ্ছে নেমাটোডা থেকে। নেমাটোডাতে থাকে মিথ্যা সিলোম, বা যাকে আমরা বলে থাকি সিউডোসিলোম। মলাস্কাতেও থাকে হচ্ছে আমাদের সিউডোসিলোম, এবং আরো একটা প্রাণী আর্থ্রোপোডা, যাতেও থাকে সিউডোসিলোম। অর্থাৎ তিনটা পর্বে সিউডোসিলোম দেখা যায়, নেমাটোডা, মলাস্কা এবং আর্থ্রোপোডা। আর বাকি যারা রয়েছে অর্থাৎ অ্যানিলিডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা, এদের থাকে ইউসিলোম, অর্থাৎ বাকিরা হচ্ছে ইউসিলোম। তাই একটু ট্রিক্স করে মনে রাখতে হবে। তিনটা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, প্রথম তিনটা হচ্ছে কোনো সিলোম নেই। নেমাটোডা, মলাস্কাতে সিলোম মিথ্যা সিলোম, অ্যানিলিডাতে হচ্ছে প্রকৃত বা ইউসিলোম, আর্থ্রোপোডাতে হচ্ছে সিউডোসিলোম, একাইনোডার্মাটা এবং কর্ডাটা আবার ইউসিলোম। একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখবে, আর্থ্রোপোডার সিউডোসিলোমে রক্ত থাকে বলে সেই সিলোমের নাম হচ্ছে হিমোসিল। আর্থ্রোপোডার সিলোমের মধ্যে রক্ত থাকে বলে সেই সিলোমের নামকরণ করা হয় সিউডোসিল। প্লাটিহেলমিনথেসে সিলোম থাকে না কেন, এই জিনিসটা আমরা অলরেডি একজন প্রশ্ন করেছে এবং এটা আমরা একবার অ্যান্সারও করেছি। প্লাটিহেলমিনথেস দেখতে আমরা আগে পড়িয়েছিলাম, এই যে এই ছবিটা আমরা অ্যান্সার করেছিলাম। প্লাটিহেলমিনথেসে সিলোম থাকে না, ওরা তিনটা লেয়ার থাকে, কিন্তু মেসোডার্মটা অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝখানের পুরো জায়গাটা কি ভরাট করে রাখে, মেসোডার্মের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে না। এটা হচ্ছে অ্যাসিলোমিটার প্রতীক উদাহরণ, যেটা প্লাটিহেলমিনথেস একজন প্রশ্ন করলে তাই বলে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে আমরা প্রাণী জগৎ নিয়ে মাতামাতি শেষ করে ফেললাম। এইবার আমরা একটু নতুন কিছু পড়বো। এই নতুন কিছু পড়ার আগে তোমাদের কাছে আরেকটা বার অনুরোধ করব, যারা আমাদের ভিডিওটা এখনো শেয়ার করোনি একটু শেয়ার করে ফেলো, যাতে করে তোমার যে বন্ধুরা মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটাতে অংশগ্রহণ করবে, তারা যাতে এই ক্লাসটিতে বেশ ইন্টারেক্টিভলি তোমরা ঠিক যেভাবে পড়াশোনা করছো এই ক্লাসটিতে, তারাও যাতে সেই সুযোগটা লাভ করে। আমাদের স্বপ্নই সেটা, বাংলাদেশের প্রত্যেকের মাঝখানে এটা শুরু করে দেওয়া। কানিতা মাইশা লিখেছে আর্থ্রোপোডা ইউসিলোমেট। না, আর্থ্রোপোডাকে ইউসিলোমেটের বদলে আর্থ্রোপোডাকে আমরা বলে থাকি হচ্ছে হিমোসিল। আর্থ্রোপোডাকে ইউসিলোম বলা হয় না, কারণ ইউসিলোম ফাঁকা থাকতে হয়, আর্থ্রোপোডার সিলোমটা ফাঁকা থাকে না, বরং সিলোমটা রক্ত দ্বারা পূর্ণ থাকে। কানিতা মাইশা, আই হোপ তুমি তোমার অ্যান্সারটা পেয়েছো। এবার আমরা রক্ত নিয়ে আলোচনা করব। রক্ত নিয়ে আলোচনা করার এতই বা কি আছে, বাট রক্ত থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। রক্ত সম্পর্কে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রক্তের পিএইচ কত? আমি তোমাদের সবার কাছে জানতে চাচ্ছি রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ কত অবশ্যই আমাদের তোমরা জানবে, আশা করি তোমরা প্লিজ বলে ফেলবে।
কেউ কেউ রিকোয়েস্ট করছে এই ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করা হয়, অবশ্যই আমরা এই ভিডিওটা অবশ্যই ইউটিউবে আপলোড করব। তোমরা যারা চাও এই ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব দুই জায়গা থেকে যেই দেখতে পারবে। আমাদের ওয়েবসাইটেও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায় সেইটা আমি তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই, বিকজ তোমাদের সবাই হয়তো এই ক্লাসগুলো অনেকে লাইভ অংশগ্রহণ করতে পারবে না, বাট লাইভ যারা অংশগ্রহণ করতে পারো না তারা পরবর্তীতে যাতে এই ক্লাসগুলোতে অংশ নিতে পারো সেই পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছ রক্তের ইয়ে কত। তার আগে আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই কিভাবে আমাদের লাইভ ক্লাসগুলো যারা মিস করেছো তারা লাইভ ক্লাসগুলোতে অংশ নিতে পারবে। চলে যাবে 10minuteschool.com ওয়েবসাইটে, স্ক্রল করে আসবে, এখানে একটা লাইভ ক্লাস নামক বাটন আছে, এই বাটনটাতে জাস্ট ক্লিক করে দিবে। 10minuteschool.com এ প্রবেশ করলে লাইভ ক্লাস নামে যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে জাস্ট ক্লিক করবে। এখানে দেখবে তোমরা আরো অনেক মডেল টেস্ট দেওয়ার অপশন আছে, সেগুলো অবশ্যই এক্সপ্লোর করে দেখবে। যাওয়ার পরে এখানে ভিডিও লিস্ট নামে একটা সবুজ বাটন আছে, সেখানে ক্লিক করবে। ভিডিও লিস্ট বাটনটাতে ক্লিক করলে তোমরা অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো একটা লিস্ট দেখতে পারবে। এখানে জীববিজ্ঞানে ক্লিক করলে দেখো আমরা জীববিজ্ঞানে এর আগে 10টা ক্লাস নিয়েছি, এই 10টা ক্লাস সম্পর্কে জেনে যেতে পারবে। সবাই জেনেটিক্স এবং এভলিউশন সম্পর্কে জানতে কিন্তু বেশ আগ্রহ। দেখো আমরা জেনেটিক্স এন্ড এভলিউশনের উপর একটা ক্লাস নিয়েছি, তোমরা যদি এখানে ক্লিক করো তাহলেই এই ক্লাসটা দেখে ফেলতে পারবে। তো আশা করি তোমরা যারা আমাদের 10 মিনিট স্কুলের যে কোনো ক্লাস মিস করেছো সবাই আমাদের লাইভ ক্লাসগুলো দেখতে সেখানে চলে যাবে। রক্তের পিএইচ হচ্ছে 7.4 এবং অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো। আমি এখনো দেখতে পাচ্ছি ফারসিন, সুলতানা, সামিয়া, জাহিন, তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। একজন রেঞ্জ দিয়েছো 3.75 থেকে 7.45, হ্যাঁ এটাও কারেক্ট আছে, বাট আমরা এই অ্যান্সারটাই গুড এনাফ লেখার জন্য। রক্তে এক ধরনের বাফার দ্রবণ থাকে, মনে রাখবে রক্তে এক ধরনের বাফার দ্রবণ থাকে। এই বাফার দ্রবণটা হচ্ছে একটা কার্বনেট বাফার। এটা হচ্ছে একটা কার্বনেট, বাইকার্বনেট, শুধু কার্বনেট না, এটা হচ্ছে একটা বাইকার্বনেট বাফার। এবং মনে রাখবে বাইকার্বনেট বাফার এক ধরনের অম্লীয় বাফার। অনেকের মনে হতে পারে 7.4 তো একটা ক্ষার, বাট না, পিএইচ হওয়ার সাথে বাফার দ্রবণটার প্রকৃতি নির্ভর করে না, একটা অম্লীয় বাফার। মনে রাখবে রক্তে একটা বাফার দ্রবণ থাকে এবং এই বাফার দ্রবণটা অম্লীয় বাফার। অনেকে রক্তের পিএইচ 7.4 দেখে ক্ষারীয় বাফার দাগিয়ে আসে, তাই এই ইনফরমেশনটা কিন্তু তোমরা খুব সহজেই ভুল করে ফেলতে পারো। আশা করি এটা বুঝতে পেরেছো। একজন জিজ্ঞেস করেছে রক্তের আপেক্ষিক গুরুত্বের মান 1.065। রক্তের, এটা ভালো একটা ইনফরমেশন, রক্তের আপেক্ষিক গুরুত্ব এর মান 1.065। এর মানে কি? এর মানে হচ্ছে রক্ত পানির থেকে 0.065 গুণ ভারী। 0.065 গুণ ভারী। রক্ত পানি অপেক্ষা 0.065 গুণ ভারী। তার মানে হলো একটা টেস্ট টিউবের মধ্যে প্রথমে তুমি যদি সেখানে পানি রাখো, তুমি টেস্ট টিউবে পানি রাখলে এবং পানির মধ্যে তুমি কয়েক ফোঁটা রক্ত ঢালো, রক্তটা পানির থেকে ভারী হওয়াতে টেস্ট টিউবের গোড়ায় এসে জমা হবে এবং রক্ত সবসময় অধঃক্ষেপ্ত হয়ে যাবে। রক্তর আপেক্ষিক গুরুত্ব 1-এর বেশি বা পানির থেকে বেশি হওয়াতে মূলত এই ঘটনাটা ঘটছে। সো আই গেস তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো আজকের এই ক্লাসটিতে আমরা এখন বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো না রক্ত বা ইংরেজিতে যাকে বলি ব্লাড, আরেকটা কথা রয়েছে সেটা হচ্ছে প্লাজমা, এটা ইংরেজিতে প্লাজমা নামে আমরা ডাকি। আরেকটা জিনিস রয়েছে যেটাকে আমরা বলে থাকি সিরাম। এই তিনটা জিনিসের পার্থক্য কি? এরা তিনটা কি একই নাকি ভিন্ন? তোমরা একটু আমাকে কমেন্টে এসে জানানোর চেষ্টা করবে। কমেন্টে এসে একটু বলে দেওয়ার চেষ্টা করবে রক্ত, প্লাজমা, সিরাম এগুলো কি একই জিনিস নাকি ভিন্ন ভিন্ন জিনিস। রবিউল ইসলাম রাজু জিজ্ঞেস করেছে রক্তের বাফারটা কেন অ্যাসিডিক বাফার? কারণ এখানে বাইকার্বনেট বা কার্বনিক অ্যাসিড যুক্ত থাকে। রক্তের বাফারে H2CO3 কার্বনিক অ্যাসিড থাকে। কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড এবং তার বাইকার্বনেট লবণ মিলে যে বাফার তৈরি করে সেটা অম্লীয় বাফার হয়। যেহেতু দুর্বল অ্যাসিড এবং তার ক্ষার মিলে, তার লবণ মিলে বাফার তৈরি করে, তাই এটাকে বলা হয় অম্লীয় বাফার। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি রক্ত, প্লাজমা এবং সিরাম এটা কি সেম জিনিস নাকি ভিন্ন? তোমরা আমাকে একটু কমেন্টে জানার চেষ্টা করবে। রক্ত নিয়ে আমরা এখন বেশ কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। অবশ্যই এরা ভিন্ন। প্লাজমোডিয়াম ফালসিপেরাম নামক একজন স্টুডেন্ট আমাদের কাছে উপস্থিত আছে। এই নামটা মনে হওয়াতে আমি একটু জানতে চাই প্লাজমোডিয়াম ফালসিপেরাম এটা কি, এটা কোন প্রাণীর
এটা কোন জীবের বৈজ্ঞানিক নাম? প্লাজমোডিয়াম ফালসিপারাম। তোমরা একটু কমেন্টে লিখে দিবে, একজনের নাম দেখে মনে হলো এটা বেশ ইম্পর্টেন্ট একটা নাম। তো আসো আমরা এখন একটু রক্ত নিয়ে বিশদ আলোচনা করব। রক্ত সম্পর্কে বলতে গেলে বুঝবে রক্তের দুইটা বিশদ পার্ট রয়েছে। একটা পার্টকে বলা হয়ে থাকে প্লাজমা, আরেকটা পার্ট হচ্ছে রক্ত কোষ বা রক্তের কণিকা বলা হয়ে থাকে। তার মানে রক্ত থেকে রক্ত কোষগুলো বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে রক্তের প্লাজমা। এখন এই প্লাজমার মধ্যে যদি আমরা ভাগ করতে যাই, দুটো মেইন ভাগ পাবো। তোমাদের বইতে হয়তো অন্যরকম লেখা, আমি এখন একটু ভিন্ন একটা জিনিস দেখাবো। প্লাজমাতে মেইনলি দুই ধরনের জিনিস থাকে। প্লাজমাতে এই দুই ধরনের জিনিসের মধ্যে একটা মেইন পার্টকে আমরা প্লাজমার একটা সার্টেন অংশকে বলে থাকি সিরাম, আরেকটা অংশকে বলে থাকি ক্লটিং ফ্যাক্টর। প্লাজমার মধ্যে একটা অংশ হচ্ছে সিরাম, আরেকটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। তোমরা ক্লটিং কথাটার মানে কি বোঝো আমাকে একটু কমেন্টে জানাবে। ক্লট করা মানে কি? এটা সবার জানার কথা। ক্লটিং ফ্যাক্টর হচ্ছে যেই সকল ফ্যাক্টর, সেটা আয়ন হতে পারে, সেটা কোনো রকমের প্রোটিন হতে পারে, যারা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে তাদেরকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টর থাকে আর থাকে সিরাম। তার মানে সিরাম মানে কি? প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টর বাদ দিলে বাদ বাকি যে অংশটা থাকে সেটাকে আমরা বলে থাকি সিরাম। তাই আমি একটু সামারি করি, আসো পুরো জিনিসটা। তুমি ব্লাড নিলে, ব্লাড থেকে সবগুলো কোষ আলাদা করে ফেললে, ব্লাড থেকে সবগুলো কোষ আলাদা করলে, কোষ আলাদা করে ফেললে বাকি যে অংশটা পাবে সেই অংশটার নাম হচ্ছে প্লাজমা। এবার প্লাজমাকে নিয়ে প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টরগুলো আলাদা করলে, অর্থাৎ রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো সেগুলোকে আলাদা করে ফেললে, তারপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয়ে থাকে সিরাম। তাই সবাই যারা বুঝো নাই তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। রক্ত থেকে কোষগুলোকে বাদ দিলে বাকি যে লিকুইড অংশ থাকে সেটাকে বলে প্লাজমা। প্লাজমা থেকে রক্ত জমাট বাঁধার যে উপকরণগুলো দরকার, ক্লটিং ফ্যাক্টর বলি, সেই ক্লটিং ফ্যাক্টরকে বাদ দিলে বাদ বাকি যে অংশ থাকে সেটাকে বলে সিরাম। তাই সিরাম কখন পাওয়া যাবে? তোমাদের হাত কেটে গেলে রক্ত জমাট বাঁধতে দিবে, সেই রক্ত জমাট বেঁধে গেলে বাকি উপরে একটা হালকা লিকুইড লেয়ার তৈরি হবে, সেই লেয়ারটাই হচ্ছে রক্ত জমাট বাঁধার পরে উপরে যে পানিটা থাকে সেই পানিটাই হচ্ছে তোমাদের সিরাম। সমস্যা নেই, রক্তের আলোচনা কিন্তু এখানেই শেষ নয়, রক্ত নিয়ে আমরা আরো বেশ কিছুক্ষণ কথা বলবো। হ্যাঁ, সিরামের ভিতরে রক্তের জৈব অংশ, অজৈব অংশ, পানি অনেক কিছু থাকে যেগুলো তোমরা বইতে দেখে এসেছো, যেগুলো অনেকে কমেন্টেও আমাদেরকে বলেছো। জল তৃষ্ণা জিজ্ঞেস করেছিল ক্লটিং ফ্যাক্টর কি? ক্লটিং ফ্যাক্টর হচ্ছে যে সকল ফ্যাক্টর রক্ত জমাট বাঁধতে সহায়তা করে সেগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। এবার আমরা রক্ত কোষ সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব। রক্ত কোষ কি এবং রক্ত কোষগুলোর প্রকারভেদে আলোচনা করব। আমরা অনেকক্ষণ যাবত ক্লাসটা নিচ্ছি, তোমরা অনেকে হয়তো বিরক্ত হয়ে গেছে এতক্ষণের মধ্যে। আমি আশ্বাস দিচ্ছি আর বেশিক্ষণ নেই, খুব অল্প কিছুটা কয়েকটা জিনিস আলোচনা করলে আমরা বুঝতে পারবো। রক্ত কোষ নিয়ে আমরা আলোচনা করব। রক্তে মূলত তিন ধরনের কোষ পাওয়া যায়। এক ধরনের কোষ হচ্ছে লোহিত রক্তকণিকা, ইংরেজিতে আমরা বলে থাকি রেড ব্লাড সেল বা সংক্ষেপে বলি আরবিসি। এটাকে বলা হয় লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল বা আরবিসি। আরেকটা রয়েছে শ্বেত রক্তকণিকা, যেটাকে ইংরেজিতে বলে থাকে ডাব্লিউবিসি। এবং আরেক ধরনের রক্তকণিকা রয়েছে যেটাকে বলে থাকি অনুচক্রিকা। এই অনুচক্রিকাকে ইংরেজিতে বলা হয় প্লাটিলেট। অনেকে অনুচক্রিকাকে বলে থাকে থ্রম্বোসাইট। দুইটা নামই মানুষ পরিচিত। মিতুল মহিউদ্দিন লিখেছে মানুষের প্রায় 60 লাখ আরবিসি থেকে। থ্যাংক ইউ এই এক্সট্রা ইনফরমেশন গুলা দেওয়ার জন্য। নুসরাত তুলি বলেছে ভাইয়া ক্লাসটা মজা লাগছে। থ্যাংক ইউ নুসরাত তুলি, তোমার মতন মানুষগুলোর জন্য আমরা ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। এইরকম আরো আরো মানুষকে মজার ক্লাসটি পৌঁছে দেওয়ার জন্য দয়া করে ভিডিওটা শেয়ার করো, কমেন্টে ফ্রেন্ডদেরকে ট্যাগ করো, যাতে আরো বেশি বেশি মানুষ এই ক্লাসটাতে অংশ নিতে সক্ষম হয়। আমি তোমাদের কাছে এখন একটু জানতে চাচ্ছি অনুচক্রিকার কাজ কি। সবাই বলো অনুচক্রিকার কাজ কি, সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও।
সবার কাছে কমেন্টে জানতে যাচ্ছি, রক্তের অনুচক্রিকা, প্ল্যাটিলেট বা থ্রম্বোসাইট এদের কাজ কি সবাই একটু জানিয়ে দাও। সবাই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে থাকো, রক্তের অনুচক্রিকার কাজ কি। আমি আশা করি তোমরা সবাই কমেন্ট করবে। একজন জিজ্ঞেস করেছে অ্যানিমিয়া কি, কারো রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে সেটাকে অ্যানিমিয়া বলে। আই হোপ মাইন আহমেদ প্রশ্ন করেছিল, তুমি অ্যান্সারটা পেয়েছো। শিব্বির আহমেদ বলেছে না ভাইয়া সব পড়াবেন, আমরা বিরক্তি হচ্ছে না। থ্যাংক ইউ শিব্বির তোমার আগ্রহের জন্য। যদি আমরা দেখতে পাচ্ছি ক্লাসে স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করেছে, থ্যাংক ইউ এই জাতীয় আগ্রহ দেওয়ার জন্য, থ্যাংক ইউ। কানিতা মাইশা কারেক্ট অ্যান্সার দিয়েছে, অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো, এটা হচ্ছে অনুচক্রিকার সবচাইতে বড় কাজ, এবং এটা সবাই জেনে রাখবে। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, অনুচক্রিকার কাজ যদি রক্ত জমাট বাঁধা হয়েই থাকে, তোমার শরীরে অনুচক্রিকা আছে, তাহলে তোমার শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন? কেন অনুচক্রিকা থাকা সত্ত্বেও কেন শরীরে রক্ত জমাট বাঁধছে না? তোমার শরীরে অনুচক্রিকা বর্তমানে ঘোরাফেরা করছে, কিন্তু তোমার শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধছে না কেন? তার উত্তর হচ্ছে, রক্তের মধ্যে এক ধরনের একটা সার্টেন স্পেসিফিক পদার্থ রয়েছে, সেই পদার্থটার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। আমি জানতে চাই কয়জন মেডিকেল পরীক্ষার্থী রয়েছে জানো যে রক্তে কোন পদার্থ থাকলে রক্ত জমাট বাঁধে না? ইয়েস, মাইন রহমান বেশ সুন্দর অ্যান্সার দিয়েছে। অভিষেক ব্যানার্জি, নতুন তার নাম দেখা যাচ্ছে। তানজিনা নিপুণ আবারও কারেক্ট অ্যান্সার দিয়েছে। আকিব হাসান যথারীতি আবারও কারেক্ট অ্যান্সার দিয়েছে। যৌগটার নাম হচ্ছে হেপারিন। হেপারিন নামক একটা যৌগ থাকার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না, বাট যখন হাত পা কেটে যায় তখন এক ধরনের রিয়াকশন শুরু হয়, সেই রিয়াকশনের কারণে হেপারিন আর কাজ করতে পারে না, তখন রক্ত জমাট বাঁধতে পারে। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে রক্তের মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলোর ট্রান্সপোর্ট করা। তোমরা জানো ট্রান্সপোর্ট মানে কি? আদান প্রদান, অক্সিজেন ট্রান্সপোর্ট করা, এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। আর শ্বেত রক্তকণিকা, মনে রাখো, এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। আমরা এটাকে ডাব্লিউবিসি নামে বেশি চিনি। শ্বেত রক্তকণিকা অনেক রকম হতে পারে এবং সেই অনেক রকম প্রকারভেদ নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই এই স্লাইডের আলোচনার মূল বিষয় হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। শ্বেত রক্তকণিকা মূলত দুই প্রকার, একটা হচ্ছে দানাদার, আরেকটা হচ্ছে অদানাদার। এই নামটা শুনে অনেকের একটু খটকা লাগতে পারে, দানাদার শ্বেত রক্তকণিকা আর অদানাদার শ্বেত রক্তকণিকা মানে কি? দানাদার আর অদানাদার কোষের মধ্যে ডিফারেন্স হচ্ছে, দানাদার যে কোষগুলো বলা হচ্ছে তার সাইটোপ্লাজমে কতগুলো দানা বা গ্র্যানিউল থাকে, অন্যদিকে অদানাদার কোষগুলো নিউক্লিয়াস অনেক বড় হয় এবং এতে কোনো গ্র্যানিউল থাকে না। তাই ডাব্লিউবিসির দুই রকম আছে, একটাকে বলে ইংরেজিতে গ্র্যানুলোসাইট বা দানাদার এবং অ্যাগ্র্যানুলোসাইট বা অদানাদার। তো আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছো দানাদার কি অদানাদার কি। এবং এবার প্রত্যেকটার উদাহরণ দেখতে শুরু করব। দানাদার শ্বেত রক্তকণিকা রয়েছে তিনটি। এদের নাম কি? একটা হচ্ছে ইউসিনোফিল, আরেকটার নাম হচ্ছে বেজোফিল, আরেকটার নাম হচ্ছে নিউট্রোফিল। একটার নাম ইউসিনোফিল, একটার নাম বেজোফিল, আরেকটার নাম নিউট্রোফিল। ওদের তিনজনেরই নামের শেষে ফিল দেখতে পাচ্ছ। ফিল মানে হচ্ছে ভালোবাসা। ইউসিনোফিল মানে ইউসিনের প্রতি তার ভালোবাসা। ইউসিন হচ্ছে একটা কালার, সেই কালারটার নাম হচ্ছে রং হচ্ছে লাল। তাই ইউসিনোফিল কোষগুলো ইউসিন কালার দিলে সে লাল রং ধারণ করে, তাই তার নাম হয়েছে ইউসিনোফিল। বেজোফিল হচ্ছে, বেজো একটা কালার যেটা দিয়ে রং করার পরে এই বেজোফিল কোষগুলো হচ্ছে নীল রং ধারণ করে। দেখো ইউসিনোফিল লাল হয়, বেজোফিল নীল হয়, তাহলে নিচের
বুদ্ধি খাটিয়ে বলে ফেলো নিউট্রোফিল কি ধরনের কালার দেয়। নিউট্রোফিল কি ধরনের কালার দিবে একটু বুদ্ধি খাটিয়ে বলে দাও। প্লিজ আমি তোমাদের সবার কাছে জানতে চাচ্ছি, তোমরা সবাই কমেন্ট একটু জানাও নিউট্রোফিলের কালার কি হবে, সেটা আমাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের সবারই দেখতে পাচ্ছি ইয়েস, সবার আগে কারেক্ট অ্যান্সার দিচ্ছে প্রমি, আফরিন জারির কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ইসরাফিল কারেক্ট অ্যান্সার দিচ্ছে। যেহেতু নিউট্রোফিল তার কোনো কালার হয় না, কোনো কালার থাকে না, তাই তার নাম করা হয়েছে নিউট্রোফিল। এবার আসি অদানাদার যারা রয়েছে তাদের আলোচনাতে। লক্ষ্য করো অদানাদার কোষগুলোর মধ্যে মূলত দুই রকম নতুন কোষ মানে প্রধান রয়েছে। একটার নাম হচ্ছে লিম্ফোসাইট, আরেকটার নাম হচ্ছে মনোসাইট। একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইটের মধ্যে দুই ধরনের কোষ রয়েছে, একটা হচ্ছে টি সেল আর একটা হচ্ছে বি সেল। এবার আমরা প্রত্যেকের কাজ নিয়ে আলোচনা করা শুরু করব। প্রত্যেকের কাজ কি, তো আমি একটু বলতে চাই এই কাজগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলা সম্ভব। এদের মধ্যে কিছু কিছু কোষ রয়েছে যারা খাদক, এই খাদকগুলোকে আমরা বলে থাকি ফ্যাগোসাইট। এই খাদকগুলোকে আমরা বলে থাকি ফ্যাগোসাইট, যারা রোগ জীবাণু ঢুকলে তাকে কামড় দিয়ে খেয়ে ফেলে। এই ফ্যাগোসাইট যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে নিউট্রোফিল, অর্থাৎ আমাদের যে খাদক কোষ রয়েছে এই নিউট্রোফিল হচ্ছে একটা খাদক। আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি এখানে আরো একজন খাদক রয়েছে, কমেন্টে এসে জানিয়ে দাও এই কোষগুলোর মধ্যে আর কোন কোষটি ফ্যাগোসাইট হিসাবে কাজ করতে পারে। এখানে যতগুলো কোষ রয়েছে তার মধ্যে আর কোন কোষটি রয়েছে নিউট্রোফিল ছাড়া যে ফ্যাগোসাইট হিসাবে কাজ করতে। রক্তের ডাব্লিউবিসির মধ্যে নিউট্রোফিল ব্যতি রেখে আর কে ফ্যাগোসাইট হিসাবে কাজ করতে পারে একটু কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। মাহিন আহমেদ জিজ্ঞেস করেছে হিস্টামিন কি ভাইয়া? হিস্টামিন হচ্ছে এক ধরনের অ্যালার্জিক, অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশনের জন্য হিস্টামিন এগুলো এই জাতীয় পদার্থগুলো কাজ করে থাকে। মূলত বেজোফিল হিস্টামিন জাতীয় ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে থাকে অ্যালার্জিক রিয়াকশনের আগে। ইয়েস, প্রমি কারেক্ট অ্যান্সার দিয়েছে। ইসরাফিল তোমার অ্যান্সারটা ভুল হয়েছে। শাহিন শাহ কারেক্ট অ্যান্সার দিয়েছে। কানিতা মাইশা আজকে সারাদিন ভালো অ্যান্সার দিয়ে যাচ্ছে। কানিতা মাইশা থ্যাংক ইউ, ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে করছো। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অবশ্যই মনোসাইট। মনে রাখবে খাদক কোষগুলোর মধ্যে রয়েছে, ফ্যাগোসাইটের মধ্যে রয়েছে নিউট্রোফিল এবং মনোসাইট, এরা হচ্ছে খাদক কোষ। এবার আরেকটা কোষ রয়েছে যারা অ্যান্টিবডি তৈরি করার জন্য ইনভলভ। আমরা অসুস্থ হলে যে অ্যান্টিবডি তৈরি হয় এরা হচ্ছে এই টি সেল এবং বি সেল দ্বারা নির্ধারিত, এরা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। আমরা অ্যান্টিবডি নিয়ে এই ক্লাসের পরবর্তী অংশে বিশদ আলোচনা করব। লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। এই যে ইউসিনোফিল এরা হচ্ছে কৃমি দ্বারা আক্রান্ত হলে, এই যে একটু আগে আমরা কৃমি নিয়ে পড়াশোনা করলাম, ছবিও দেখিয়েছি, এই যে কৃমি, গোল কৃমি, এই গোল কৃমি দ্বারা আক্রান্ত হলে ইউসিনোফিল জাতীয় পদার্থগুলো কাজ করে। এবং বেজোফিল হচ্ছে অ্যালার্জি, আমাদের নানা রকম অ্যালার্জিক রিয়াকশন জাতীয় কাজে হেল্প করে থাকে, আমাদেরকে তখন প্রতিরক্ষা দান করে। এইবার আমরা এই প্রতিরক্ষা নিয়ে একটু বেশ ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। প্রতিরক্ষা নিয়ে যেমন আলোচনা হচ্ছেই, ক্লাসটা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আমি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি ক্লাসটাকে আমরা আরো কিছুক্ষণ কন্টিনিউ করব নাকি এখানেই ক্লাসটা শেষ করে দিব, একটু কমেন্টে জানাবে। তোমরা যদি বিরক্ত হও তাহলে অবশ্যই আমরা এখনই ক্লাসটা শেষ করে দিব। আর তোমরা যদি ক্লাসটা পূর্ণ দমে এভাবে কমেন্ট করে করে বন্ধুদেরকে ডেকে এনে চালাতে চাও তাহলে অবশ্যই আমরা ক্লাসটি চালিয়ে যাব। লক্ষ্য করো প্রতিরক্ষা, যেমন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটা লেয়ার আছে, বর্ডারের প্রতিরক্ষা আছে, পুলিশ আছে, র্যাব আছে, তেমনিও আমাদের বডির প্রতিরক্ষারও কয়েকটা লেয়ার রয়েছে। এই লেয়ারগুলো সম্পর্কে খুব সংক্ষেপে আমি ব্যাখ্যা করব। প্রথম স্তরের প্রতিরক্ষা হচ্ছে এটা খুবই নন স্পেসিফিক,
যেমন আমরা হাঁচি দিই, এই হাঁচি দিলে আমাদের ভেতরের রোগ জীবাণুগুলো বাইরে বের হয়ে যায়। আমরা মাঝে মাঝে বমি করি, এই বমি করলে আমাদের ভেতরের ভাইরাস ব্যাকটেরিয়া ভালো হয়ে যায়। যেমন আমরা জ্বরের সময় বমি করলে অনেক সময় জ্বর থেকে তাড়াতাড়ি রেমিশন পাওয়া যায়। তারপরে আমাদের পাকস্থলীর মধ্যে নানা রকম অ্যাসিড আছে, যে অ্যাসিডগুলো আমাদের খাবারের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। এগুলো হচ্ছে প্রথম স্তরের প্রতিরক্ষা। আমাদের বিভিন্ন অঙ্গের, যেমন আমাদের নাকের ভিতরে লোম থাকে, চুল থাকে, আমাদের সর্দি হয়, আমাদের মিউকাস নিঃসৃত হয় বিভিন্ন অঙ্গে, একটা ভালো না। কিন্তু এই প্রতিরক্ষাগুলো খুব নন স্পেসিফিক এবং খুব অল্প প্রতিরক্ষা দেয়, বাট এই প্রতিরক্ষা না থাকলে মানুষ খুব বেশি অসুস্থ হতো। তাই যতগুলো প্রতিরক্ষা রয়েছে, প্রথম স্তরের প্রতিরক্ষা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ভাস্ট। এটা সবকিছু থেকে তোমাকে প্রোটেক্ট করে, বাট প্রোটেকশনটা খুব বেশি না, অনেকটা সস্তা জিনিসের মতন। এবার আসবো দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা বলতে আমরা কাকে বুঝি। এই দ্বিতীয় স্তরের প্রতিরক্ষাতে আছে আমাদের খাদক কোষ। খাদক কোষগুলোর নাম আমরা এইমাত্র পড়ে এসেছি। মনোসাইট রয়েছে, আরেকটা কোষ ছিল খাদক কোষ। এই আরেকটা খাদক কোষের নাম আপনারা এখন আমাকে কমেন্টে লিখে জানাবেন। এই মাত্র পড়িয়েছি, না বলতে পারলে পানিশমেন্ট আছে। সবাই বলো, খাদক কোষ হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, এবং এই খাদক কোষের নামটা কি? থ্যাংক ইউ, অনেকে আমাদেরকে কমেন্ট করে করে আমাদের ফ্রেমিং অ্যাঙ্গেল সম্পর্কেও একটু মতামত দিয়ে দিচ্ছ। থ্যাংক ইউ, তোমাদের যে কোনো ধরনের সহায়তাই আমাদের জন্য কাম্য। আমাদের সাময়িকভাবে পেজটা একটু ওলট পালট হয়ে গেছিল, আমরা সেটা ঠিক করে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, খাদক কোষ হচ্ছে মনোসাইট। এই মনোসাইট ছাড়াও আরেকটা রয়েছিল, যার অ্যান্সার আমরা এখন দেখতে পাচ্ছি। মালিহা উলফাত, আফরিন অনেক অ্যান্সার দিচ্ছে, তানজিন নিপুণ অ্যান্সার দিচ্ছে। আরেকটা কোষ হচ্ছে নিউট্রোফিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর তৃতীয় স্তরের প্রতিরক্ষা, এইটা হচ্ছে সবচেয়ে ইন্টেলিজেন্ট। সেল এবং বি সেল যেই অ্যান্টিবডি প্রস্তুত করতে সহায়তা করে। যেই অ্যান্টিবডি, অর্থাৎ তোমার বডিতে একটা ব্যাকটেরিয়া অথবা একটা ভাইরাস যদি ঢুকে, সেই ভাইরাসটাকে মেরে ফেলার জন্য সে একটা অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডিগুলো হচ্ছে তৃতীয় স্তরের প্রতিরক্ষা। এবং প্রথমে কোনটা কাজ করে? অবশ্যই প্রথম স্তরের প্রতিরক্ষা। আগে প্রথম স্তরের প্রতিরক্ষা কাজ করে হাঁচি কাশি দিয়ে ব্যাকটেরিয়াটাকে বের করে দেওয়ার চেষ্টা করে। না পারলে রক্তের ভেতরে মনোসাইট নিউট্রোফিল ওদেরকে খেয়ে ফেলে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা দেয়। তারপরও যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বেঁচে যায়, তারপরে টি সেল বি সেল সেগুলোকে মেরে ফেলার চেষ্টা করে। তাহলে দেখো, সারা বিশ্বে এখন এইচআইভি রোগে মানুষ মারা যাচ্ছে। এইচআইভি এই 3 লেয়ারের প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে আমাদেরকে আক্রমণ করে দিতে পারে। তো কত ডেঞ্জারাস একটা ভাইরাস এইচআইভি। তোমরা অবশ্যই ভবিষ্যতে যারা ডাক্তার হবা, তোমরা এইচআইভি রোগের চিকিৎসা করার জন্য গবেষণা করবে, অন্যান্য বিষয় যারা পড়বা, তোমরা এই জাতীয় দিকে অবশ্যই যাওয়ার চেষ্টা করবে। এখন প্রতিরক্ষার 2 রকমের প্রকারভেদ রয়েছে, যেগুলো নিয়ে এটা আলোচনা করব। আমরা 2 রকমের প্রতিরক্ষা দেখি, একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। ইংরেজিতে বলে থাকি, এটাকে বলে থাকি ইননেট ইমিউনিটি, এবং এটাকে বলে থাকি অ্যাডাপটিভ বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সহজাত প্রতিরক্ষা হচ্ছে আমরা এতক্ষণ যাবত যে প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা পড়লাম। সেই প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের প্রতিরক্ষাগুলোই হচ্ছে আমাদের শরীরের সহজাত প্রতিরক্ষা। অর্থাৎ ওই যে পাকস্থলীর অ্যাসিড বের হয়, হাঁচি দেই, এগুলো হচ্ছে প্রথম স্তরের প্রতিরক্ষা। আর দ্বিতীয় স্তরের প্রতিরক্ষার মধ্যে ছিল আমাদের খাদক কোষ বা ফ্যাগোসাইট। তাহলে এরা হচ্ছে আমাদের বডির সহজাত বা ইনেট গুলো। এগুলোকে ইনেট বলা হয়। ইনেট কথাটার মানে হচ্ছে ইনবর্ন। তার মানে তুমি তোমার জন্মের সময় এগুলোকে নিয়ে জন্মগ্রহণ করো, তুমি মায়ের পেট থেকে এগুলো নিয়ে আসো, এবং তুমি তোমার শরীর এই পৃথিবীতে আসার মাত্রই এগুলো নিয়ে রেডি থাকো ব্যাকটেরিয়া ভাইরাসকে মারার জন্য। তাই এদেরকে বলা হয়ে থাকে ইনেট। আরেক ধরনের প্রতিরক্ষা রয়েছে যেটাকে বলে অ্যাডাপটিভ বা অর্জিত ব্যাকটেরিয়া ভাইরাস তোমার শরীরে প্রবেশ করবে, এবং তাদের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি করে, মনে রাখবে বি সেল। সবসময় মনে রাখবে বি সেল এই অ্যান্টিবডিটা তৈরি করে। অবশ্যই বি সেলকে সাহায্য করার জন্য টি সেল থাকে, বাট অ্যান্টিবডি তৈরি করে বি সেল। এই অ্যান্টিবডি দিয়ে যে প্রতিরক্ষা, সেটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। মনে রাখবে, অর্জিত প্রতিরক্ষা তুমি
জন্মের সময় নিয়ে আসো না। তুমি যতদিন জীবন ধারণ করো নতুন নতুন ভাইরাস ব্যাকটেরিয়া ফাইট করো এবং এই অর্জিত প্রতিরক্ষা অর্জন করো। এর সবচেয়ে বড় এক্সাম্পল আমি দিব। তোমরা আমাকে একটু কমেন্টে এসে জানাও তোমাদের কাদের কাদের চিকেন পক্স হয়েছে। তোমাদের জীবনে কার কার একবার হলেও চিকেন পক্স হয়েছে একটু কমেন্টে এসে আমি অ্যান্সারটা খুব ভালো করে এক্সপ্লেইন করতে পারবো। আমি কমেন্টে জানতে চাচ্ছি তোমাদের মধ্যে কার কার জীবনে দুবার হলেও চিকেন পক্স হয়েছে। রায়ান আয়রাম জিজ্ঞেস করেছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিছুই পড়ি নেই, কিভাবে পড়তে হবে? হ্যাঁ, এই যে ক্লাসটি নেওয়া হচ্ছে এই ক্লাসটি যদি ঠিক মতন করো এবং এই ক্লাসের শেষে আমি বেশ কিছু কথা বলবো সেগুলো যদি অনুসরণ করো অবশ্যই তুমি মেডিকেল পরীক্ষায় ভালো করতে পারবে। ইয়েস, মিতুল জিজ্ঞেস করেছে এইচসিএল ও তো নিয়ে আসে। হ্যাঁ অবশ্যই এইচসিএল ও নিয়ে আসে, এখানে অবশ্যই বাকিগুলাও হবে। মানে প্রথম স্তর আর দ্বিতীয় স্তরের যতগুলা নাম ছিল সবগুলোই সহজাত প্রতিরক্ষায় থাকবে। ইয়েস, অনেকে লিখেছে আমার বোনের হয়েছিল, জল তৃষ্ণা লিখেছে আমার হয়েছিল, প্রমির হয়েছিল। যাদের চিকেন পক্স হয়েছিল, ব্যাপারটা হচ্ছে চিকেন পক্স জীবনে মাত্র একবার হয়। এর কারণ কি? যার শরীরে একবার চিকেন পক্সের জীবাণুটা প্রবেশ করে সেই চিকেন পক্সের জীবাণুর এগেনস্টে প্রতিরোধ করার জন্য তোমার শরীরের বি সেল অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ চিকেন পক্সের এগেইনস্টে তোমার শরীরে কতগুলো অ্যান্টিবডি তৈরি করে, যার কারণে দ্বিতীয়বার তোমার শরীরে চিকেন পক্স ঢুকলে সেই অ্যান্টিবডিগুলো তাকে মেরে ফেলে। এটা তোমাদের যারা এখন মন খারাপ করে না লিখেছো, রুবাইদা আলম লিখেছে যে যেমন তোমার চিকেন পক্স হয়েছে তার মানে হচ্ছে তুমি চিকেন পক্সের এগেইনস্টে একটা ইমিউনিটি অর্জন করেছো, এই প্রতিরক্ষা তুমি অর্জন করেছো, চিকেন পক্সের এগেইনস্টে ফাইট করেছো, সেই ফাইটে তুমি জয়ী হয়েছো, এখন তোমার কাছে প্রতিরক্ষা রয়েছে, সেই প্রতিরক্ষা দিয়ে ভূমি ভবিষ্যতে যে কোনো জীবনে চিকেন পক্স নিয়ে চিকেন পক্স আসলে তাকে মেরে ফেলতে পারবে। আজকের শেষের দিকের স্লাইড, আমাদের এই স্লাইডটাই শেষ স্লাইড হবে। এর কারণ হচ্ছে আমাদের ফেসবুক 90 মিনিট সর্বোচ্চ লাইভ থাকতে দেয়, 90 মিনিটের বেশিক্ষণ ফেসবুকে লাইভ থাকা যায় না, তাই আমাদের তাড়াতাড়ি এখন এই লাইভ ক্লাসটা শেষ করতে হবে। তো আমরা এটা নিয়ে শেষ করব। প্রতিরক্ষার মধ্যে রয়েছে সক্রিয় প্রতিরক্ষা এবং অক্রিয় প্রতিরক্ষা। সক্রিয় প্রতিরক্ষা হচ্ছে যেই প্রতিরক্ষায় অ্যান্টিবডি তৈরি হয়, যেই প্রতিরক্ষায় তোমার বডি অ্যান্টিবডি তৈরি করে তাকে বলে সক্রিয় প্রতিরক্ষা। আর অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে যেই প্রক্রিয়া তোমার বডি অ্যান্টিবডি তৈরি করে না, বরং তোমাকে নিজের শরীরের বাইরে থেকে অ্যান্টিবডি সাপ্লাই করা হয়, অর্থাৎ অ্যান্টিবডি অবশ্যই লাগবে। সক্রিয় প্রতিরক্ষা হচ্ছে যখন তুমি অ্যান্টিবডি নিজে তৈরি করছো, অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে যখন বাহিরে থেকে তোমাকে আমি অ্যান্টিবডি তৈরি করে সাপ্লাই দিচ্ছি। মোহাম্মদ পারভেজ জিজ্ঞেস করেছে তাইলে প্রতি বছর সর্দি কেন লাগে? মোহাম্মদ পারভেজ শেখ, তোমাকে একটা অনুরোধ করছি, 10 মিনিট স্কুল আমাদের একটা ভিডিও রয়েছে প্রতি বছর কেন সর্দি লাগে, দয়া করে এই ভিডিওটা দেখে ফেলো। ঠিক এই নামই আমাদের একটা ভিডিও আছে, প্রতি বছর কেন সর্দি, ভালোভাবে বুঝতে পারবে প্রত্যেক বছর সর্দি লাগার পিছনে কারণটা কি। আচ্ছা এখন দেখো, সক্রিয় প্রতিরক্ষা অ্যান্টিবডি তৈরি হয়। তো সক্রিয় প্রতিরক্ষা রয়েছে দুই রকম, প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিক হচ্ছে একটু আগে যে বললাম তোমার চিকেন পক্স হয়েছে, সেই চিকেন পক্স ভালো হলো, সেই চিকেন পক্স হওয়ার পরে যে ভালো হয়ে গেলা, এটাই হচ্ছে তোমার প্রাকৃতিক বা সক্রিয় প্রতিরক্ষা। এই চিকেন পক্স হলে তোমার অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডি সারা জীবন তোমার শরীরের ভেতরে ভ্যাকসিন দেয়া। কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা হচ্ছে ভ্যাকসিনেশন দেওয়া, ভ্যাকসিন ছোটবেলা থেকে নিয়ে এসেছো, যেমন তোমরা হেপা, তোমরা পোলিওর ভ্যাকসিন নিয়েছো, যারা যারা এই পোলিও হেপাটাইটিসের ভ্যাকসিন নিয়েছো সেইগুলো হচ্ছে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা, কারণ এগুলোতে বাইরে থেকে তোমাকে কিছু খেতে হয়েছে। তো আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা। অভ্র আবির জিজ্ঞেস করেছে আমরা ক্যাডেট কলেজ থেকেও লাইভ ক্লাস করেই ল্যাব থেকে এখন সবাই মিলে বসে ক্লাস করছি। থ্যাংক ইউ অভ্র আবির। তোমরা যেই ক্যাডেট কলেজে হও না কেন, আমি জানি না ঠিক তুমি কোন ক্যাডেট কলেজ থেকে বসে আছো, অভ্র আবির তুমি তোমার আশেপাশে সব ক্যাডেটদেরকে আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে একটা
অভিনন্দন জানিয়ে দাও। তোমরা ক্যাডেটে অনেক কষ্ট করে, অনেক রুটিন লাইফের মধ্য দিয়ে যাও এবং অনেক পড়াশোনা করো। তো তোমাদের প্রত্যেককে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন রইল, এবং আমাদের এই ক্লাসে যারা এই মুহূর্তে উপস্থিত সবার জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন। তো এবার আমরা দেখবো অক্রিয় প্রতিরক্ষা। অক্রিয় প্রতিরক্ষাতে তোমার শরীর অ্যান্টিবডি তৈরি করতে পারে না, তাই অ্যান্টিবডি সাপ্লাই করতে হয় বাইরে থেকে। এরকম সাপ্লাই করার একটা প্রসেস কিন্তু প্রাকৃতিক ভাবেও হয়, সেটা হচ্ছে মায়ের শাল দুধ। মায়ের শাল দুধ, একটা বাচ্চা জন্মের পর মায়ের যে শাল দুধ থাকে তার মাঝখানে বেশ কিছু অ্যান্টিবডি থাকে। সেই অ্যান্টিবডিগুলো শিশুর প্রথম প্রতিরক্ষা ব্যবস্থাকে তৈরি করে তোলে। তাই বোঝো, মায়ের জন্মের পর অবশ্যই শিশুকে শাল দুধ খেতে দিতে হবে, না হলে তার এই অক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি হবে না এবং শিশুটা অনেক বেশি অসুস্থ হবে। আরেকটা রয়েছে কৃত্রিম। আমরা বাইরে থেকে অ্যান্টিবডি সাপ্লাই করব। একটু বোঝো, কৃত্রিম সক্রিয় আর কৃত্রিম অক্রিয়র মধ্যে পার্থক্য কি। ভ্যাকসিন দেওয়ার সময় আমরা হেপাটাইটিস, পোলিও এই ভাইরাসগুলা কি সাপ্লাই করি, অ্যান্টিবডিকে সাপ্লাই করি না। অক্রিয় প্রতিরক্ষার জন্য আমরা কিছু অ্যান্টিবডি বাইরে থেকে সাপ্লাই করব। এই জিনিসটা ইউজ করা হচ্ছে বর্তমানে এইচআইভি ট্রিটমেন্ট করার জন্য। এইচআইভি পেশেন্টের কোনো অ্যান্টিবডি তৈরি হতে পারে না, তাই তাকে বাইরে থেকে এইচআইভি ট্রিটমেন্ট করার জন্য বলা হয়ে থাকে একটা অ্যান্টিবডি আছে যার নাম হচ্ছে পেপটাইড টি। এই পেপটাইড টি জিনিসটা তাকে সাপ্লাই করা হয় বাইরে থেকে। এটা হচ্ছে কৃত্রিম অক্রিয়। তাই সক্রিয় হচ্ছে যখন অ্যান্টিবডি নিজে তৈরি করে, অক্রিয় হচ্ছে যখন বাইরে থেকে অ্যান্টিবডি সাপ্লাই করা হয়। সক্রিয় বা অ্যান্টিবডি তৈরি করার প্রসেসটা নিজের শরীরে দুই ভাবে হতে পারে। একটা প্রাকৃতিক ভাবে, যেমন তুমি চিকেন পক্সে আক্রান্ত হয়ে ভালো হয়ে গেলে, অথবা হতে পারে কৃত্রিম, যেমন তোমার বাইরে থেকে হেপাটাইটিস, পোলিওর ভ্যাকসিন দেওয়া হলো। আর অক্রিয় প্রতিরক্ষা যেখানে অ্যান্টিবডি সাপ্লাই করা হয়, এই সাপ্লাইটা প্রাকৃতিক ভাবে হতে পারে মায়ের বুকের শাল দুধ খাওয়ার মাধ্যমে, অথবা কৃত্রিম ভাবে হতে পারে কেউ যদি বাইরে থেকে এইচআইভি পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য অ্যান্টিবডি সাপ্লাই করো। এর মধ্য দিয়ে আমাদের হাত শেষ হলো, কারণ এই ক্লাসটা আমার শেষ করতে ইচ্ছা করছে না। এই যে বায়োলজির ক্লাস কোর্স, এটা আরো কয়েক ঘন্টা চালিয়ে নেওয়া যেত, অনেক ইচ্ছা করছে, কিন্তু সময় হচ্ছে ফেসবুকের লাইভ ক্লাসের একটা সময় থাকে, সেটা ফুরিয়ে গিয়েছে। সো আই হোপ তোমরা আমাদের ক্লাসটা এনজয় করেছো। যারা এই ক্লাসটা এনজয় করলে 10minuteschool.com ওয়েবসাইটটাতে চলে যাবে, যে এই মুহূর্তে বাকি সবগুলো লাইভ ক্লাস দেখে ফেলবে। এটাই হচ্ছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজির প্রিপারেশন। এর বাইরে যদি সময় না পাও, যাদের এখন সময় নেই, খুব বেশি কিছু করার নেই, তাই অন্তত আমাদের লাইভ ক্লাসগুলো যদি দেখে যেতে পারো, আশা করি তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষাগুলোতে ভালো করবে। তোমরা 10 মিনিট স্কুলের সাথে থাকো। তোমাদের যে কোনো ব্যাপারে যে কোনো কোশ্চেন থাকে 10minuteschool.com এ চলে যাও, সেখানে আস্ক আ কোশ্চেন নামে একটা ট্যাব রয়েছে, সেই আস্ক আ কোশ্চেন ট্যাবে ক্লিক করো এবং প্রশ্নটা করে দাও, আমি উত্তর করে দিব। এই কমেন্টে এখন তোমরা আমার প্রতি কোনো কিছু বলার থাকলে সেটাকে জানিয়ে দিবে। আমার তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভবিষ্যতে কোনো একটা ক্লাসে আবারও দেখা হবে। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিব, তোমাদের সবার জন্য রইলো আমার অনেক 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 শুভকামনা। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশ বনাম আফগানিস্তান খেলার আফগানিস্তান 138 রানে 9 উইকেট হারিয়ে ফেলেছে। সো আর একটা উইকেট পড়লেই বাংলাদেশ সিরিজ জিতে যাবে এবং এটি হবে বাংলাদেশের 100তম ক্রিকেট বিজয়। সো 100তম ওডিআইয়ের বিজয়টা দেখতে এই মুহূর্তে লাইভ ক্লাস শেষ করে ফেললাম, এবং তোমরা এখনই টিভির সামনে বসে এবং বাংলাদেশের ওডিআই বিজয়কে উদযাপন করো। আমরা সবাই বাংলাদেশ ক্রিকেট টিমকে